হারামি বজ্জাত গেল কোথায়? কেবলই তো এখানে ছিল, কথা বলছিল, হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেল। জিনিয়া চারদিকে দেখতে লাগলো। আশেপাশে অনেক লোকজন আছে, তবু আমাকে পাচ্ছে না। জিনিয়া উঠে দাঁড়িয়ে চারদিকে ভালোভাবে দেখলো, কিন্তু তবু আমাকে কোথাও দেখতে পেল না, যার জন্য আবার ওর রেগে আগুন হয়ে গেল। আর মনে মনে বলল, কথা শেষ না হতেই কোথায় গেল? আজকে একবার পাই, ওকে জঙ্গলে নিয়ে বেঁধে রেখে আসবো। হারামি পিয়ে কোথাকার, ইচ্ছে হচ্ছে আরো 2-3টা থাপ্পড় মারি। জিনিয়া আমাকে খুঁজতে খুঁজতে উপরে গেল। বাসায় সবাই প্রায় উপরে, এখানে গান বাজনা নাচ, সবাই আনন্দ অনুষ্ঠানে মেতে আছে। জিনিয়া উপরে আসলে জিনিয়ার আম্মু শাহনাজ বেগম তার কাছে এসে বলল, এতক্ষণে আসলি? সবাই তোকে খোঁজাখুঁজি করছে এখানে, আমার সাথে আয়। জিনিয়া আমাকে খুঁজে চলেছে। আম্মুর কথা শুনে বিরক্ত হয়ে বলল, কোথায় যাব? আরে আসবে তো, তোর সঙ্গে একজনের পরিচয় করিয়ে দেই, আয় আমার সাথে। আম্মু পরে করলে হয় না, আমার কাজ আছে এখন। শোন, এটা তোর অফিস না, বিয়ে বাড়িতে এসেছিস, এখানেও তোর কাজ কাজ করবি না, চুপচাপ আমার সঙ্গে চল। যখনই দেখো তখনই শুধু কাজ কাজ আর কাজ। বলি, নিজের দিকে একটু নজর করতে পারিস তো? চারিদিকে কত কিছু ঘটে যাচ্ছে, সেদিকে তো কোনো খেয়াল থাকে না তোর। তার আম্মুর হাত ধরে একপাশে নিয়ে গেল। ওখানে আসতে একজন মহিলা বলল, আয় আয় বস, ওই পাশে ভিড়ের মাঝে বলে যাইনি। জিনিয়ার মা ওই মহিলার পাশে বসে বলল, তোকে দুপুরে বলছিলাম না, এই হলো আমার বড় মেয়ে জিনিয়া, আর জিনিয়া এই হলো আমার ছোটবেলার বান্ধবী। তোর মেয়েটা? কেন, মনে হচ্ছে না? মাশাল্লাহ, তোর থেকেও বেশি সুন্দর। কেমন আছো মা? জিনিয়া মুচকে একটা হাসি দিল। জি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তোমার মা আরজ, তোমার আব্বুর বিয়ে দেওয়ার পরে আমরা চলে যাই। মাত্র কয়েক বছর হলো দেশে ফিরেছি। আমাদের বাসা কিন্তু তোমার মামার বাড়ির পাশেই ছিল, সেখান থেকেই তোমার মায়ের সঙ্গে আমার বন্ধুত্ব। তবে আমরা দেশে না থাকলেও আমার ছেলে বরাবরই দেশেই বড় হয়েছে, যার জন্য আমাদের চলে আসতে হলো। মহিলা পাশে তাকিয়ে বলল, ধ্রুব বাবা। জি আন্টি। তোমরা বরং নিচে চলে যাও, এখানে আমরা মুরব্বী মানুষ, তোমরা ইয়াং ছেলে পেলে, তোমরা বরং নিচে গিয়ে নিজেদের মতো এনজয় করো, একজন আরেকজনের সঙ্গে পরিচিত হও। জিনিয়া, যাও, ওকে নিয়ে যাও। জিনিয়া না চাইতে মনে মনে বিরক্ত হয়ে বলল, আসুন। ধ্রুব উঠে জিনিয়ার পেছন পেছন যেতে লাগলো। নিচে এসে ধ্রুব বলল, হাই, আমি ধ্রুব। জিনিয়া? হ্যাঁ, শুনেছি আপনার নাম। গুড। তো বর্তমানে কি করছেন আপনি? খুঁজতেছি। খুঁজতেছেন? কি খুঁজতেছেন? একটা হনুমানকে। একবার পেলে ওকে চাইনিজ কুড়াল দিয়ে কুচি কুচি করে কেটে চাইনিজ নুডলস বানিয়ে আমি খাবো। ধ্রুব অবাক হয়ে তাকিয়ে আছে। জিনিয়ার কথা যেন তার মাথায় ঢুকছে না, মনে হয় রেগে আছে কার উপর। ধ্রুব মনে মনে বলল, আন্টির মেয়ে অসম্ভব সুন্দর, এটা মানতেই হবে। ডেঞ্জারাস কিউট, এটাও মানতে হবে। তবে রাগটাও যে কম না, সেটাও মানতে হবে। তবে লক্ষ্য করার বিষয় হলো যে এমন সুন্দরী মেয়ের একটু রাগ না থাকলে এই সৌন্দর্য সম্পূর্ণরূপে প্রকাশ পাবে না। এই রাগটা যেন সৌন্দর্যকে আরও দ্বিগুণ করে তুলেছে। এক কথায় আমি তো প্রেমে পড়ে গেছি। এতদিন শুধু জানতাম মিস জিনিয়া একজন বিশিষ্ট বিজনেসম্যান, কখনো ভাবতে পারিনি এইভাবে পরিচয় হবে, এত কাছ থেকে দেখতে পারবো। মেয়েটা সব দিক থেকে একদম পারফেক্ট। কারো উপরে রেগে আছেন নাকি? কেন? না মানে চারিদিকে দেখে চলেছেন, আবার রেগেও আছেন, মনে হচ্ছে কারো উপরে আপনি খুবই রেগে আছেন। আমাকে বললে আমিও খুঁজে দিতে পারি। কেন, আপনি কি ডিরেক্ট মেশিন যে বললেই খুঁজে দিবেন? না মানে হেল্প তো করতেই পারি, তাই না? আমি চেয়েছি। না তা চাননি, তবে মানুষের উপকার করা তো ভালো, তাই না? আমাকে বলুন, আমিও খুঁজি। দুজনের সঙ্গে খুঁজলে হয়তো পেয়ে যাব। তারপর আপনি আপনার রাগ ঝাড়বেন লোকটার উপরে, সমস্যা নেই, এতে আপনারও সময় বাঁচবে, তাই না? জিনিয়া ধ্রুবের দিকে তাকিয়ে বলল, এই যে মিস্টার, চুপ করে থাকুন, এমনিতেই মাথা খারাপ হয়ে আছে। জিনিয়াকে অমন সিরিয়াস হতে দেখে ধ্রুব যেন আরও সিরিয়াসভাবে জিনিয়ার প্রেমে পড়ে গেল। জিনিয়ার এই কথার স্টাইলে যেন আলাদা একটা নেশা আছে। ধ্রুব মনে মনে বলল, ওয়াও, চোখ দুটো কি মারাত্মক রকম নেশায় পরিপূর্ণ। শান্ত হন, আমার মনে হয় আপনি যাকে খুঁজছেন সে এখানে নেই, মনে হয় বাসার বাইরে যেতে পারে।
গার্ডেন এরিয়া আছে, ওদিকটায় যেতে পারে। চলুন ওদিকটাই দেখি। জিনিয়া কথা শুনে আর দাঁড়িয়ে না থেকে সোজা গার্ডেন এরিয়ার দিকে চলে গেল। ধ্রুব জিনিয়ার পিছন পিছন যেতে লাগলো। গার্ডেন এরিয়ায় অনেক খোঁজাখুঁজি করার পরও আমাকে সে কোথাও খুঁজে পেল না, যার কারণে জিনিয়ার রাগ চরমে উঠে গেল। রাগে লাল হয়ে বেঞ্চে বসে বিড়বিড় করে বলল, হারামি, একবার আমার হাতে আয়, দরজা জানলা বন্ধ করে তোকে পেটাবো আমি। আমাকে এইভাবে ইগনোর করার সাহস হয় কি করে তোর, রাফির বাচ্চা রাফি? এদিকে জিনিয়াকে দেখে ধ্রুব বুঝতে পারলো জিনিয়ার মাথা চটে গেছে। ধ্রুব সাবধানতার সাথে বলল, নাম্বার থাকলে কল দিয়ে দেখেন। জিনিয়া ধ্রুবর দিকে তাকালো। তাই তো, কল করে দেখি। ধ্রুব মুচকি এসে মনে মনে বলল, আজব মেয়েটা, কাছে ফোন থাকতেও ফোন করার কোথায় মনে নেই। মেয়েটার ভেতরে একটা বাচ্চামি মন আছে, যে মনটা আমার সেই লেগেছে। এদিকে একটা পুরনো কারখানায় একটা গাড়ি এসে থামলো। দেখতে গেলে এখানে তেমন কাজই হয় না, হয়তো কয়েক বছর ধরে বন্ধ পড়ে আছে। ভেতরে কয়েকশো লোক বন্ধক হাতে দাঁড়িয়ে আছে। মাঝখানে একটা চেয়ারে একটা লোক বসে মদ পান করছে। ওনার সামনের টেবিলের উপরে কয়েকটা বন্ধুকও পড়ে আছে। গাড়ি থেকে একটা লোক নেমে এসে বলল, বস, মেয়েটাকে নিয়ে এসেছি। লোকটা মদের গ্লাস রেখে জোরে হেসে উঠল। নিয়ে আয়, সামনের চেয়ারটায় বসা। দেখি মন্ত্রী সাহেব কোন মেয়ের কথা বলছিল, কি এমন আছে এর মাঝে, নিয়ে আয়। জি বস। এই, কে আছিস? গাড়ি থেকে মেয়েটাকে বের করে নিয়ে আয়। 2 মিনিট পর 3-4 জন লোক মিলে আমাকে ধরে নিয়ে আসলো। সবাই আমার দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। ওদের বস চেয়ার থেকে উঠে আমাকে দেখে রেগে বলল, এ কে, মেয়ে কোথায়? লোকটা ভয়ে ভয়ে বলল, এই কই দেখে আসলো? আমরা তো মেয়েকে এনেছিলাম। গাধার বাচ্চারা, মেয়ে হলে এখন ছেলে আসলো কই থেকে? কোন গাধাদের আমি পুষে চলেছি? কিছুক্ষণ ভেবে লোকটা আবার বলল, অন্ধকারে মনে হয় মেয়েটার জায়গায় ছেলেটাকে নিয়ে এসেছে। এই ছেলেটা মেয়েটার সাথে কথা বলছিল, মেয়েটার বাসি বসেছিল, আর বিয়ে বাড়িতে অনেক লোকজন ছিল। তাড়াহুড়ো করতে গিয়ে মেয়েটার জায়গায় ছেলেটাকে নিয়ে চলে এসেছি। ভালো করেছো, খুব ভালো করেছো। মনে হচ্ছে ওই ভুল করে তোমার পেটে কয়েকটা গুলি ঢুকিয়ে দিই, গাধা একটা। এখন কি বলবো মন্ত্রীকে? বস, আমার মনে হয় এই ছেলেটা মেয়েটার সঙ্গে কোনো পরিচয় আছে। দুইজনে বসে কথা বলছিল। আমার মনে হয় অতি পরিচিত হলে অথবা বয়ফ্রেন্ড হলে আমরা মেয়েটাকে সরাসরি এখানে ডাকতে পারি। এতে আমাদের আর কিছু রিস্ক নিতে হবে না। ছেলেটার হুঁশ ফেরানোর ব্যবস্থা কর, দেখি বেটার থেকে কিছু জানতে পারি কি না। ওকে বস। হঠাৎ আমার ফোনটা বেজে উঠলো। একজন ফোন বের করে বলল, বস, ছেলেটার ফোন এসেছে। কে ফোন করেছে? জানি না, তবে ম্যাম নামে একটা নাম্বার থেকে। দেখ কি বলে। হ্যালো। ফোন ধরতে ওপাশ থেকে জিনিয়া রেগে বলে উঠল, ওই হারামি, কই তুই? লোকটা কানের কাছ থেকে ফোন সরিয়ে কানে হাত দিয়ে বলল, বস, একটা মেয়ে মনে হচ্ছে খুব রেগে আছে। এত জোরে কথা বলছে আমার কান ফেটে যাচ্ছে। মেয়ে? আচ্ছা, এটা ওই মেয়েটাই নয় তো? দেখি এদিকে দে। নিন। হ্যালো, কে বলছেন? জিনিয়া অন্য কণ্ঠ পেয়ে নাম্বারটা আবার দেখলো, দেখে বলল, না, এটাই তো নাম্বার। তাহলে রাফির ফোন কার কাছে? কে বলছেন? জিনিয়া আবার সিরিয়াস হয়ে বলল, আপনি কে? ওইটা রাফির ফোন না? আপনার কাছে কিভাবে গেল? রাফি কি আপনার সাথে? এদিকে ধ্রুব পাশ থেকে বিড়বিড় করে বলল, এই রাফিটা আবার কে? জিনিয়া একটা ছেলেকে খুঁজছিল এতক্ষণ, বয়ফ্রেন্ড নাকি? আন্টিকে তো বলতে শুনলাম যে জিনিয়ার কোনো বয়ফ্রেন্ড নেই, অফিসের কেউ নাকি? তাছাড়া জিনিয়ার মতো মেয়েকে ডিজার্ভ করার মতো ছেলে কয়টাই বা আছে? আমার মতো ছেলে আছে নাকি? তাছাড়া আমি বর্তমানে সিআইডির একজন প্রথম সারির টপ অফিসার। এটা জানলে তো জিনিয়া এমনিতেই আমাকে লাইক করবে। ধ্রুব এসব ভেবে মুচকে মুচকে আসতে লাগলো। এদিকে জিনিয়া আবারও বলল, রাফি কই? আমার কাছে চেয়ারে বসে আছে। আমার লোকেরা তোকে আনতে গিয়ে ছেলেটাকে নিয়ে চলে এসেছি। ভাবছি এটাকে এনেই যখন ফেলেছি তখন আর বাঁচিয়ে রেখে লাভ কি, উপরে পাঠিয়ে দিই। আমার হাত থেকে আজ পর্যন্ত কেউ ছাড় পায়নি। জিনিয়া এক হাত মুঠ করে গম্ভীর গলায় বলল, তোকে একটা কথা বলি। বল বল। ভয় পাচ্ছিস? ছেলেটা ঠিক মাথার উপরে আমার বন্দুকটা খেলা করছে। ও শরীরে যদি একটা টোকা লাগে তাহলে আমি তোর শরীরের প্রত্যেকটা অঙ্গকে 1000 টুকরো করে নদীতে ভাসিয়ে দেব। তার জন্য তো এখানে আসতে হবে। জিনিয়া টেবিল হাসি দিয়ে বলল, শেষ কোনো ইচ্ছে থাকলে পূরণ করে নে। পৃথিবীর যে কোনায় পারিস লুকিয়ে পড়। আমি একবার এসে গেলে এসব করার জন্য 1 সেকেন্ডও সময় পাবি না। আই এম কামিং। আই অ্যাম ওয়েটিং, কাম বেবি। জিনিয়া ফোন রেখে বসে পড়ল। পায়ের উপর পা তুলে বেঞ্চে হেলান দিয়ে আকাশের দিকে মুখ তুলে তাকিয়ে নিল। ধ্রুব বুঝতে পারল কিছু একটা গোলমাল আছে। তখন সে বলল, কি হয়েছে? কোনো সমস্যা? আমি আপনাকে কোনো হেল্প করতে পারি? দরকার নেই।
জিনিয়ার সামনে হিরো সাজার এমন সুযোগ ধ্রুব হাতছাড়া করতে চায় না। তাই জিনিয়াকে ইমপ্রেস করার জন্য ধ্রুব একটু ভাব নিয়ে বলল, আমি কিন্তু শুধুই ধ্রুব না, সাথে একজন সিআইডি অফিসারও। আপনি বললে আপনার সমস্যা আমি 1 মিনিটে সলভ করে দিতে পারি। জিনিয়া একটু অবাক হয়ে ধ্রুবর দিকে তাকালো আর বলল। ধ্রুব মনে মনে ভাবছে, মনে হয় অবাক হয়ে গেছে। ইয়েস, মনে হয় আস্তে আস্তে আমার প্রতি এবার জিনিয়ার ধারণা পাল্টাবে। দেখতে হবে না আমি কে। আরে 1000টা মেয়ে আমার পিছনে লাইন দিয়ে পড়ে থাকে। কি হয়েছে বলুন? আমার পিএকে কেউ তুলে নিয়ে গেছে। ও আচ্ছা, ওই যে কি যেন একটা নাম বললেন? হ্যাঁ, রাফি। রাফি ও আপনার পিএ? সমস্যা নেই, চলুন যাওয়া যাক। দরকার নেই, আমি একাই পারবো। কেন? আরে এটা কিভাবে পারবেন? ওরা কতটা ভয়ানক লোক। তাছাড়া আপনি একা এটা কিভাবে সম্ভব? আপনার যদি কিছু হয়ে যায়, তাছাড়া আমি একজন অফিসার হিসেবে কখনোই আপনাকে এভাবে একা বিপদের মুখে যেতে দিতে পারি না। ঠিক আছে, এতই যখন জেদ করছেন তাহলে চলুন দেখি আপনার সিআইডি লোকেরা কি করতে পারে। চলুন দেখা যাক, নিশ্চয়ই আপনাকে নিরাশ করবে না। লেটস সি। এদিকে আমাকে পানির ছিটা মেরে হুঁশ ফেরানো হলো। আমি কিছুক্ষণ এদিক ওদিক দেখে বুঝতে না পেরে বললাম, কোথায় আমি? সামনে ওদের বস বন্দুক হাতে বলল, তুমি চাঁদের দেশে। আমি লোকটার হাতে বন্দুক দেখে চারপাশে তাকালাম। ও মা, এখানে সবার হাতে তো দেখি বন্দুক। আমি একটা ঢোক গেলাম। আমি কি মরে গেছি নাকি প্রসেসিংয়ে আছি? প্রসেসিংয়ে। তার মানে মরিনি। আমাকে কেন এনেছেন এখানে? চেহারা দেখতে। চুপ করে বসে থাক, কথা বললে না তোর খুলি উড়িয়ে দেবো। না না, বলছি না। আমি মনে মনে বললাম, এই কথায় ফেসে গেলাম। শালার আমার জীবনটা মনে হয় এই প্যারায় প্যারায় পরিপূর্ণ। ম্যাম কি কম ছিল এখন আমার এখানে? কি করি এখন? আমি চুপচাপ বসে আছি। সামনে বসে থাকা লোকটা আমাকে বলল, তুই কি হোস মেয়েটার? কেউ না, আমি ওনার কেউই হই না। কেউ না? তাহলে তোকে নিয়ে এত চিন্তা কিসের মেয়েটার? চিন্তা আমাকে নিয়ে? তা একটু হতে পারে। আমি আসলে ওনার পেয়ে তো, তাই হয়তো একটু দয়া মায়া হয় আর কি। সামান্য পিয়ের জন্য এত দয়া মায়া? হ্যাঁ, ভালো ভালো, খুব ভালো। আচ্ছা, আমার হাতটা একটু খুলে দিলে হয় না? কেন? না মানে আমি তো আর এখান থেকে পালিয়ে যেতে পারবো না। এখানে এত লোক, সবার সাথে বন্দুক। আর আমি পাগলও না যে এখান থেকে পালিয়ে যেতে গিয়ে নিজের জীবন দিয়ে বসবো। আমি এখানে বসে থাকবো। আমার হাতটা খুলে দিলে একটু ভালো লাগতো আর কি। লোকটা একটা হাসি দিয়ে বলল, এই কে আছিস? বেটার হাতটা খুলে দে, এমনি তো একটু পরে তো মারাই পড়বে। এদিকে গাড়িতে বসে জিনিয়া নিজে ড্রাইভ করছে আর ধ্রুব মনে মনে বলছে, আজকে গাড়ি থেকে ঠিকভাবে নামতে পারলে হয়। যে স্পিডে যাচ্ছে তাতে রেসিংয়ে নাম দিলে জিনিয়াই জিততো। ধ্রুব সিট বেল্টটা শক্ত করে লাগিয়ে নিল। জিনিয়া আস্তে আস্তে করে বলল, একটু ধীরে চালান, আরে অ্যাক্সিডেন্ট করবেন তো। চুপ করে বসে থাকুন। আমার সাথে কে আসতে বলেছিল আপনাকে? এত যখন ভয় লাগে তখন নেমে যান। এতটুকু সাহস নিয়ে আপনি সিআইডি অফিসার কি করে হলেন? এমন সরাসরি প্রশ্ন লাগাতে ধ্রুব একটু লজ্জা পেল। মুচকি এসে ধ্রুব বলল, আপনি একটু বেশিই চিন্তিত মনে হচ্ছে। চুপ করে বসবেন। ওকে, তবে চিন্তা করার কিছু নেই। ওরা ওকে কিছু করবে না এখনই, কারণ ওদের টার্গেট রাফি না, ওদের টার্গেট আপনি। ওরা ওকে টোপ হিসাবে ব্যবহার করছে। আমি আপনার লোকেদের ইনফর্ম করে দিয়েছি, ওরা ওখানে পৌঁছেও গেছে এতক্ষণে। ওকে। যিনি একটা মোড়ে স্পিডে গাড়ি ঘুরে সোজা পাশের রাস্তায় গাড়ি ঢুকিয়ে দিল। সামনের একটা বড় পুরনো কারখানা দেখা যাচ্ছে। একটু কাছে আসতেই বাইরে একটা কাঠের গেট লাগানো দেখে যিনি আর থামলো না, ওভাবে চালিয়ে দিল। ধ্রুব তখন বলল, আরে করছেন কি? আমরা আরামসে ভেতরে যেতে পারি, এত ভাঙচুরের কি দরকার? কে শুনে কার কথা? সব কিছু এক প্রকার ভাঙতে ভাঙতে যিনি গাড়ি টেনে ভেতরে চলে আসলো। ওরা ভেতরে আসতে ভেতরের সব লোক অ্যালার্ট হয়ে গেল। সবাই ওদের দিকে বন্দুক হাতে দাঁড়িয়ে গেল। তখন আমি বললাম, ম্যাম আমাকে বাঁচাতে সত্যি এসেছে? বাহ, এই না হলো ম্যাম। কিন্তু ম্যামের সাথে ওটা কে? মনে হয় আমাকে বাঁচাতে এসেছে। কিন্তু কথা হলো এরা দুজন এতজনের থেকে আমাকে বাঁচাবে কী করে? এরা কি আমাকে বাঁচাতে এসছে নাকি নিজেরা মরতে এসছে কিছুই তো বুঝতে পারছি না। জিনাকে দেখে লোকটা হাসতে হাসতে বলল, ওয়েলকাম ওয়েলকাম। এত জলদি আসবে আমি ভাবতেও পারিনি। সামান্য পিয়ের জন্য এখানে একাই চলে এসেছো? সাহস আছে বলতে হবে। ধ্রুব আস্তে আস্তে এগিয়ে এসে বলে, এখানে তো অনেক লোক, সবার হাতে আবার গান। আপনি তো অনেক বড় মাপের ডন। এই তুই কে? আমিও ওনাকে নিতে এসছি। ও, দুজনে একসাথে? ভালো, খুব ভালো। এসেই যখন পড়েছিস তখন দেরি করে কী লাভ? হাতে সময় নেই, বল দুজনের মাঝে কে আগে উপরে যাবি? এত তারা কিসের?
কেবল তো আসলাম, কথাবার্তা বলি। ইন্টারেস্টিং, বল কি বলবি। জিনে এগিয়ে এসে রাগী কণ্ঠে বলল। হাতে একদম সময় নেই, আপনি গাড়িতে যান। ধ্রুব খেয়াল করলো জিনের হাবভাব কেমন ভয়ানক হয়ে গেছে। এতগুলো লোক এখানে, তা মেয়েটা একটু ভয় পাচ্ছে না। এমন মনে হচ্ছে যেন এই লোকেরা সিংহের গুহায় ঢুকে পড়েছে, আর সেই সিংহীটা জিনিয়া। ধ্রুব কি বলবে বুঝতে পারছে না। জিনে আবারও বলল, গাড়িতে গিয়ে বসুন। ধ্রুব না চাইতেও গাড়িতে গিয়ে বসলো। গাড়িতে বসার সাথে সাথেই ধ্রুবর কাছে কল আসলো। কলটা রিসিভ করে বলল, সব কিছু কি রেডি? স্যার, আমরা অনেক আগেই পজিশন নিয়ে রেখেছি। আপনার অর্ডার পেলে আমরা কাজ শুরু করি। ওয়েট, এখন কিছুই করার দরকার নেই। ওকে স্যার। আর হ্যাঁ, পুরো ফ্যাক্টরিটা চারিদিক থেকে ঘিরে ফেল, কেউ যেন পালিয়ে যেতে না পারে। অলরেডি করে ফেলেছি স্যার। গুড, আমি না বলা পর্যন্ত কোনো অ্যাকশন নিও না। ওকে স্যার। জিনে আস্তে আস্তে আমার দিকে এগিয়ে যেতে লাগলো। জিনে কেমন রাগি মুড নিয়ে আমার দিকে এগিয়ে আসতে দেখে আমার হাত অটোমেটিক গালে চলে গেল। আর মনে মনে বললাম, ম্যাম রেগে গেলে আমার গালের উপর দিয়ে ঝড় বয়ে যায়, এখন কি হবে কে জানে। জিনে আমার কাছে এসে বলল, উঠুন। আমি দাঁড়িয়ে গেলাম। জিনিয়াকে ভালোভাবে দেখে আমি বুঝতে পারলাম জিনি একদম আগুন হয়ে আছে, যেন কেউ টাচ করার সাথে সাথে পুড়ে যাবে। আপনি কেন এখানে আসলেন? দেখছেন এখানে কত লোক, সবার হাতে গান, কেন আসলেন আপনি? জিনিয়া কিছু না বলে সরাসরি বলল, ওরা কিছু করেছে আপনার সাথে? না, বসে আছি, কিছু খেতে দিলেও খাওয়া যেত, তাও দেয়নি। গালে হাত দিয়ে রাখছেন কেন? আপনি রাগলে আমার গালের উপর দিয়েই সব রাগ বয়ে যায়, তাই আর কি। মাঝখান থেকে ওদের বস বলে উঠল, কথা শেষ হলো, হাতে সময় নেই। জিনে আর চোখে তাকিয়ে গম্ভীর গলায় বলল, আমারও হাতে একদম সময় নেই। আমি যেন জিনের এমন কথায় কেঁপে উঠলাম। জিনের কথায় আলাদা এক প্রেশার কাজ করছে। জিনে আমার দিকে তাকাতে একটা লোক জিনিয়াকে দৌড়তে গিয়ে আসলো। জিনিয়াকে যেই দৌড়তে যাবে অমনি লোকটা মাটিতে পড়ে গেল। আমি অবাক হয়ে গেলাম, হলো কি এটা? লোকটা পড়ে গেল, গায়ে রক্ত, মারল কে? জিনিয়া টেবিল মার্কা হাসি দিয়ে আমাকে বলল, চলুন। আমি তো লোকটার দিকে তাকিয়ে আছি, জিনিয়ার কথা কানেই যায়নি। ওদের বস অবাক হয়ে বলল, কি হলো, কার এত বড় সাহস আমার লোককে মারার? ভয় করছে? জিনিয়া লোকটার দিকে তাকালো। লোকটা জিনের মুখটা দেখে যেন ভয় পেয়ে গেল। সুন্দর মুখটা যেন লাল হয়ে আছে, যেন ভয়ানক কোনো রাক্ষস বহু বছর পর জেগে উঠেছে। লোকটা এগিয়ে এসে বলল, কে তুই? জিনিয়া মুচকে এসে, আমি এখন অনেক লেট হয়ে গেছে, জেনে লাভ নেই, তোর সময় শেষ। আমার আড্ডা এসে আমাকেই মারা হুমকি, সো ফানি। আমার একটা তুড়ি বাজানোর পর তুই আর তোর গ্যাং ফিনিশ। তাই নাকি? বাজা, আমিও দেখি এই তুড়ির কত জোর। যেমন তোর ইচ্ছা। যিনি একটা তুড়ি বাজাতেই কয়েক সেকেন্ডের মধ্যে এখানকার কয়েকশো লোক পাখির মতো মাটিতে পড়তে লাগলো। সামনে ওদের বসের ঠিক কপালে একটা বড় ছিদ্র দেখা যাচ্ছে, রক্ত বেরোচ্ছে ওখান দিয়ে। পিঁপড়ার দল। আমার চোখ তো কপালে, এদিকে ধ্রুব বুঝতে পারছে না হলোটা কি আর কিভাবে কি হলো। চারপাশ থেকে হলে বন্দুকের আওয়াজ শোনা গেল, আর এখানকার সব লোক ফিনিশ। কিভাবে সম্ভব? জিনের আসল পরিচয় কি? নিশ্চয়ই পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড আছে যা আমি জানি না। কে মেয়েটা? আমাকে জানতে হবে। জিনি আমাকে এসে বলল, আমাদের এখান থেকে চলে যেতে হবে তাড়াতাড়ি, লোকাল পুলিশ যে কোনো সময় চলে আসবে, তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ুন। আমি হা হয়ে তাকিয়ে আছি, কি বলবো নাকি না বলবো কিছুই বুঝতে পারছি না। চোখের সামনে এমন অবিশ্বাস্য কিছু ঘটে গেলে কারি বা কি বলার থাকে। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে জিনিয়া বলল, হা করে তাকিয়ে না থেকে এবার চলেন। হা করে তাকিয়ে থাকার অনেক সময় আছে। হ্যাঁ চলেন। আমি গাড়ির সামনে উঠতে গেলে জিনিয়া পেছন থেকে বলল, পেছনে বসুন। তাহলে চালাবে কে? হাত পা কাঁপছে যার, সে আবার গাড়ি চালাবে? হনুমান একটা, সরুন। আচ্ছা আপনি চালান। জিনিয়া সোজা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। কিছু দূর যেতে ধ্রুব বলল, কিভাবে হলো এসব? আপনি না একজন অফিসার, নিজে খুঁজে দেখুন। ওকে। ধ্রুব মনে মনে বলল, সে তো আমি অবশ্যই দেখব। এমন কাজ কোনো সাধারণ মানুষের হতে পারে না। নিশ্চয় এর পেছনে অনেক বড় কোনো রহস্য লুকিয়ে আছে। দেখতে দেখতে মার্চিয়াদের বাসায় সবাই চলে আসলাম। জিনিয়া ধ্রুবকে বলল, আপনি তাহলে যান। আপনি আসবেন না? না, আমাদের একটু কাজ আছে। ওকে, দেখা হচ্ছে আবার, জলদি আসবেন। আমি ধ্রুবর দিকে তাকিয়ে মনে মনে বলতে লাগলাম, ব্যাটার হাবভাব ভালো না, নিশ্চয়ই ম্যামের চেহারা দেখে পাগল হয়ে গেছে, চোখে মুখে সব ফুটে উঠেছে। শালা ফকিরনি কোত্থেকে আসলো? জিনিয়া একটানে গাড়ি নিয়ে চলে আসলো। কিছু দূর আসলে জিনিয়া বলল, মিস্টার রাফি, জি। আজকের কথা যেন মুখ থেকে না বের হয়। হ্যাঁ, পাগল নাকি? আমি তো সব ভুলে গেছি। গুড। জিনিয়া গাড়ি থামিয়ে নেমে আসলো। আমি গাড়িতে বসে আছি। জিনিয়া সামনে নেমে যেতে যেতে বলল,
নেমে আসবেন নাকি বরণ করে নামিয়ে আনতে হবে? আমি পেছন পেছন নেমে আসলাম। সামনে বড় একটা ঝিল, রাতের আকাশের বড় চারটা জল করছে ঝিলের পানিতে। জিনি এসে দাঁড়িয়ে আকাশের দিকে মুখ করে বলল, ভয় কেটেছে? আমি পাশে দাঁড়িয়ে বললাম, হ্যাঁ আপনি আছেন তো, ভয় কিসের? জিনি হেসে উঠল। আমি মুখ ধুয়ে তাকিয়ে আছি। এমন হাসিতে হাজারো পুরুষ পাগল হয়ে যাবে। এমন মায়াবী হাসিতে শহরে শহরে যুদ্ধ লেগে যাবে। আকাশের চারটা যেন ফিকে ফিকে লাগছে। আমি এক মনে তাকিয়েছি জিনিয়ার মুখের দিকে। এই মুখ ওই চাঁদকেও হার মানাচ্ছে। চুলগুলো বাতাসে এলোমেলো উঠছে। কানের কাছে ছোট ছোট চুলগুলো যেন লজ্জায় লুকিয়ে পড়ছে। কি মায়াবী মুখ! যে দেখবে সে হারিয়ে যাবে এই রূপবতীর রূপে। জিনিয়া বুঝতে পারলো আমি ওর দিকে তাকিয়ে আছি। মনে মনে জিনিয়া বলল, এই ছেলেটাকে নিয়ে কি করব? যখন তখন হা করে তাকিয়ে থাকবে। ও তাকালেই আমার বুকের ভেতরে কেমন জানি লাগে, অস্থির অস্থির লাগে। হার্টবিট বেড়ে যায়, নিঃশ্বাস ঘন হয়ে আসে। না, ডাক্তার দেখাতে হবে, না হলে হচ্ছে না। এই রোগটা ক্রমেই বেড়ে চলেছে। দেখেছো, এখনো তাকিয়ে আছে। বলি, আমার কি চেহারা বেড়েছে? জিনিয়া থাকতে না পেরে বলল, কি কি দেখছেন? আমি মগ্ন হয়ে বললাম, আপনাকে। হ্যাঁ, সে তো আমাকে গিলে খাচ্ছেন। তা আমার চেহারায় কি দেখছেন? আমি চমকে উঠে মনে মনে বললাম, এই রে, আবারও মনে হয় হারিয়ে গেছিলাম। বারবার খালি ম্যামের মায়াতেই হারিয়ে যাই। আমার কি দোষ? এত মায়া যে আমি না চাইতেও হারিয়ে যাই। আমাকে চুপ থাকতে দেখে জিনিয়া বলল, কি হলো, চুপ করে আছেন যে? না মানে। হ্যাঁ, সেই মানেটাই তো জানতে চাইছি। মানেটা কি? কিছু না, এমনি। আচ্ছা ম্যাম, আপনি ওখানে নাকি হঠাৎ এখানে আসলেন যে? কেন, আপনার কি খারাপ লাগছে নাকি ভয় করছে? না তা না, আসলে ওখানে বিয়ে চলছে আর আপনি হঠাৎ এখানে চলে আসলেন তো তাই বললাম আর কি। আচ্ছা রাফি সাহেব, একটা কথা বলুন তো। কি কথা ম্যাম? আপনি আমাকে দেখে ভয় পান না কেন? এই কথা শুনে আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। মনে মনে বললাম, এটা কেন কথা? এতদিন ম্যামের এই মনে হলো, কিন্তু কেন এমন মনে হলো? আমি একটু পরে বললাম, না আমি পাই তো। কি ভয়? তাহলে আমাকে দেখার সাহস কি করে হয়? ওইটা আচ্ছা, এবার থেকে আর দরকার নেই, সমস্যা নেই আমার। আমি এমনিই বললাম। আমি অবাক। তার মানে ম্যামকে দেখলেও ম্যাম কিছু বলবে না? বাবা, আজকে তো সার্টিফিকেট পেয়ে গেলাম। কিন্তু ওই বেটা ধ্রুব না শুভ, তার মতলব তো সুবিধার মনে হচ্ছে না। ম্যামের কাছেও ঘেঁষতে দেওয়া যাবে না। তখন জিনিয়া বলল, চুপ করে গেলেন কেন? এমনি। কি করবেন আর, এখানে দাঁড়িয়ে থাকবেন? জায়গাটা ভালো না? ভালো। আচ্ছা রাফি সাহেব, একটা সত্যি কথা বলবেন? কি? সত্যি বলবেন তো? অবশ্যই। ওকে, তাহলে বলুন তো আমাকে দেখতে কেমন লাগে? আমি কি সুন্দর? আপনি তো আমাকে হা করে দেখেন সব সময়। বলুন তাহলে আপনি। কথাটা শুনে আমি চমকে উঠলাম। বলে কি ম্যাম? আমি একটু কেসে উঠলাম। জিনিয়া মুচকি এসে বলল, কি হলো বলেন? না মানে। আহা বলুন তো, ভয় পাচ্ছেন কেন? ম্যাম আপনি? হ্যাঁ আমি। সামনের শান্ত জেলের দিকে ম্যাম তাকিয়ে আছে আর মুচকে মুচকে হেসে চলেছে। মনে মনে বলছে, এখনো চুপ করে আছে। এমনি সময় তো দেখি হা করে তাকিয়ে থাকে। এখন একটু প্রশংসা করতে পারছে না, গাধা একটা। তবে গাধাটার জন্য অনেক চিন্তা হচ্ছিল। কি জন্য যেন বুকের ভেতর অশান্তি কাজ করছিল। এই প্রথমবার আমি একটু ভয় পেয়ে গেছিলাম, তবে এখন সবকিছু যেন নর্মাল লাগছে। তখন আমি বললাম, ম্যাম এমনিতে তো আমার এসব বলার সাহস নেই, কিন্তু আপনি এত জোর করছেন। হ্যাঁ বলুন। একটা কথা জানেন ম্যাম, পৃথিবীতে অনেক মানুষ আছে, তবে কিছু কিছু মানুষ আছে যারা প্রকৃতির মতো, একদমই ঢেলে সাজানো, কোথাও কোনো কমতি নেই, একদম পরিপূর্ণ। আপনি ঠিক সেরকম একটা মানুষ। সৌন্দর্য বলেন, আপনার গভীর চোখের মায়া বলেন, সমুদ্রের বুকে ঢেউ খেলানোর মতো এ ঘন কালো চুল বলেন, সব কিছু পারফেক্ট। আপনার মায়াবী চাহনি হাজারো পুরুষকে বিনা কারণে যুদ্ধে লিপ্ত করতে বাধ্য। আপনার উপস্থিতি যেন চারপাশের আবহাওয়াকে নিজের আয়ত্ত করে নেয়। আমি জানি না, তবে এতটুকু বলতে পারি, আপনার উষ্ণ ঠোঁটের এক চিলতে হাসি যে কোনো পুরুষকে বিনা অস্ত্রে ঘায়াল করতে পারে। সামনে শান্ত চিলটা দেখছেন, কেমন এক বিশাল নীরবতা নিয়েও জানান দিচ্ছে তার মহিমা। আপনিও ঠিক তেমনই, আপনার উপস্থিতি এই ছিলেন নেয়। আমি আরেকটু এগিয়ে এসে বললাম, আকাশের চাঁদটাকে দেখেছেন কেমন ধরাছোঁয়ার বাইরে? ইচ্ছে করলেও তাকে ছোঁয়া যায় না, দূর থেকে শুধু উপভোগ করা যায়। আপনিও ঠিক ওই চাঁদের মতনই, আপনাকে দূর থেকে দেখা যায়, কাছ থেকে কজনা দেখতে পারে। এরপর বেশ কিছুক্ষণ নীরবতায় কেটে গেল। আমি মনে মনে বললাম, মনে যে এসেছে বলে দিয়েছি। আর অনেক কিছু বলার ছিল, কিন্তু কেন জানি মনের কথাগুলো সাজিয়ে বলাও যায় না। ম্যাম কী ভাবছে কে জানে।
জিনে তো মনে মনে হাসছে। পাগল ছেলে একটা, নিজের মনের কথাটাও সাজিয়ে বলতে পারে না। তবে কেন যেন ওর মুখ থেকে কথাগুলো শুনতে ভালো লাগছে, ইচ্ছে হচ্ছে আরো শুনি, কেমন জানি তৃপ্তি হচ্ছে। আর এতটুকু কথায় হনুমানটা চুপ করে আছে কেন? নীরবতা মনটাকে যেন অস্থির করে তুলেছে। আর উনি দাঁড়িয়ে আছে, কিন্তু আমি কেন হঠাৎ এইসব নিয়ে পড়েছি? কেন আমার সবকিছু এলোমেলো হয়ে গেছে? কেন আমি হনুমানটাকে নিয়ে এত ভাবছি? ওর কিছু হয়ে যাওয়ার ভয় আমার মনে কেন আসছিল বারবার? ও সবকিছু এলোমেলো লাগছে। এদিকে রাত গভীর হতে লাগলো। মিলির মামা বাড়িতে তবু যেন রাতকে ডেকে দেওয়া হয়েছে আলো আর গান বাজনা দিয়ে। সবাই বসে আড্ডা দিয়ে যাচ্ছে। রুদ্র মায়ের কাছে এসে বসলে ওর মা বলল, কি রে, ফ্রেশ হয়েছিস? হ্যাঁ মা, তোমরা কি করো? এই তো গল্প করছি। জিনের আম্মু তখন বলল, বাবা, জিনিয়া কই? জিনিয়া তো বাইরে গেল, একটু বললো একটু পরে আসবে। তুমিও যেতে? না আন্টি, কি যে বলেন। বাদ দাও তো, ওর তো এখানে কোনো অফিসিয়ালি কাজ নেই। আসলে ওর এইসব অতটা ভালো লাগে না, তাই মনে হয় বাইরে গেছে। তবে জিনিয়া কিন্তু বর্তমানে অনেক বড় একজন মানুষ, অনেক ম্যাচিওর। লাখ লাখ মানুষ আপনার মেয়ের আন্ডারে কাজ করে। কি বলবো বাবা, সারাদিন এই কাজ কাজ আর কাজ। ওর আব্বুর মতো হয়েছে, কাজ ছাড়া কিছুই বোঝে না। কতবার বলছি একটা বিয়ে করে নে, কে শুনে কার কথা? সে পথে যাবেই না। আর কোনো ছেলেও মেয়েটাকে আজ পর্যন্ত বিয়ের কথা বলতে পারে না। আমার মেয়েকে নাকি ভয় পায়। তা তো স্বাভাবিক, জিনিয়ার চালচলন একটু অন্যরকম, তবে মনটা ভালো। আচ্ছা তাই নাকি? তাহলে আমার মেয়েকে তোমার কেমন লাগছে? জিনিয়াকে বলে দেখো রাজি হয় না কি না। আমাদের কিন্তু কোনো আপত্তি নেই। ধ্রুব লজ্জায় কিছু বলতে পারলো না, মনে মনে বলল, জিনিয়াকে প্রথম দেখেই আমি ওর প্রেমে পড়ে গেছি। ওকে যতই দেখছি ততই ওর মায়াতে জড়িয়ে যাচ্ছি। সত্যি বলতে আমি তো এক পায়ে রাজি জিনিয়াকে বিয়ে করতে, কিন্তু জিনিয়াকে মানাতে একটু টাইম লাগবে। কি হলো, শরম পাচ্ছ কেন? তুমি জিনিয়াকে পছন্দ করলে আমাদের আপত্তি নেই। কি বলিস রুদ্রর মা? হ্যাঁ, আমার ছেলের পছন্দ হলে আমাদেরও কোনো আপত্তি নেই। ধ্রুব এবার মুচকে হাসলো। আপনারা যা করবেন আমি মেনে নেব, আমার কোনো আপত্তি নেই। এ কথা বলেও চলে গেল। এটা দিকে সবাই এসে দিল। জিনের মা তখন বলল, দুজনকে কিন্তু মানাবে, কি বলিস? হ্যাঁ জিনিয়া মা, কে তো আমার আগে থেকেই পছন্দ। আমার ঘরের বউ হলে আমাদের মেয়ের মতোই থাকবে। তাহলে আমি জিনিয়ার আব্বুর সাথে কথা বলি। তাই ভালো হবে। এদিকে সিয়াম সে কখন থেকে মিলির সাথে কথা বলার চেষ্টা করছে, কিন্তু মিলি কিছুতেই শুনছে না। সিয়ামকে ইগনোর করে চলছে সমানেই। সিয়াম এক প্রকার রেগে বলল, কি হয়েছে তোর? আমাকে বলবি তো? বললাম তো কথা বলবি না আমার সাথে, যা এখান থেকে। আচ্ছা, কিছু না বললে আমি বুঝবো কি করে? আমি কিছু করলে আমাকে বলবি তো? তুই না কিছুই বসিস না, তোকে বলেও লাভ নেই, আমিই চলে যাচ্ছি। মিলি উঠে চলে গেল। সিয়াম তাকিয়ে বলল, কি হয়েছে এর? এমন করছে কেন? কি করলাম আবার আমি? সিয়ামকে একা বসে থাকতে দেখে আফরিন এসে বলল, কি রে, এখানে একা বসে আছিস কেন? খাবার খেয়েছিস? না, আরে খাবারের জন্য মিলিকে ডাকতে আসলাম, সে এদিকে রেগে আছে, কিছুই বলছেও না। কি হয়েছে ওর বলতো? আফরিন মুচকে এসে বলল, আসলেই তুই গাধা। আবার তুইও বলছিস? তো বলবো না? এত দিনেও এটা বুঝতে পারলি না যে মিলি তোকে পছন্দ করে? সিয়াম কথাটা শুনে অবাক হয়ে গেল। আফরিন বলল, চোখ বড় বড় করে তাকিয়ে লাভ নেই, এটাই সত্যি। ওর সামনে অন্য মেয়েকে দেখছিলি, তাই তোর ওপর রেগে আছে। মানে কি বলছিস? মিলি আমাকে? ধুর, কি বলিস এসব? আফরিন মুচকে এসে উঠে যেতে যেতে বলল, যা এবার দেখ কি করতে পারিস। সবটা তো বলে দিলাম, এবার সবটা তো নিজের হাতে। আমি খেতে গেলাম। সিয়াম মাথায় হাত দিয়ে বসে আছে। আফরিন কি বলে গেল? মিলি আমাকে পছন্দ করে? কিভাবে সম্ভব? আর জিনিয়া আপু জানতে পারলে আমি তো শেষ। কি আবল তাবল বকে গেল আফরিন। মিলির কাছে শুনতে হবে, হ্যাঁ, ক্লিয়ার হতে হবে। কি টেনশন আবার আসলো। সিয়াম উঠে মিলির খোঁজে চলে গেল। এদিকে জিনিয়া আমার দিকে তাকিয়ে বলল, এইদিকে আসুন। কেন? ভয় লাগছে? না তা না, আপনি না ম্যাম কেমন হয়ে গেছেন। কেমন?
না মানে আগের মতো রাগী মনে হয় না এখন, কেমন যেন মিষ্টি মিষ্টি কথা বলেন। জিনিয়া ভুরু কুচকে বলল, কি বললেন আমি রাগী? না মানে তা না। না মানে এসব বাদ দিয়ে সরাসরি কথা বলতে পারেন না? তাহলে আমি রাগী? সরি ম্যাম, সরি। জিনিয়া রেগেই বলল। এইদিকে আসুন। আমি কাছে আসতেই জিনিয়া আমার গলা থেকে রক্ত মুছে বলল, আপনার ফ্রেশ হওয়া দরকার। ও হ্যাঁ, চলুন বাসায় যাই। না এখন না, ক্ষুধা লাগছে, রেস্টুরেন্টে চলুন। এখন? হ্যাঁ, এখন সমস্যা আছে? না একদমই না, চলুন। জিনিয়া গাড়ির দিকে যেতে যাবে অমনি পড়ে যেতে লাগলো। আমি মুহূর্তের মাঝে জিনিয়াকে ধরে ফেললাম। জিনিয়াকে টান দিয়ে উপরে ওঠাতেই জিনিয়ার তাল সামলাতে না পেরে আমার গায়ের উপর পড়ে গেল, যার কারণে আমি নিজেও আর নিজেকে সামলাতে না পেরে নিজে পড়ে গেলাম জিনিয়াকে নিয়ে। কিন্তু দুজন একসাথে পড়াতে আচমকা জিনিয়ার ঠোঁটটা আমার ঠোঁটকে স্পর্শ করে বসেছে। আমি তো চোখ বড় বড় করে তাকিয়ে আছি। জিনিয়া মনে মনে বলছে, এটা কি হলো? কি কিস? আমার ফার্স্ট কিস। জিনিয়া আমার গায়ের উপর পড়ে আছে আর আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আমি নিজেও তো অবাক, হঠাৎ এমন একটা ঘটনা ঘটে যাবে কে জানতো। আমি মনে মনে বলছি, ম্যামের ঠোঁট কি নরম, কি উষ্ণ ছোঁয়া, এমন ফিলিং যেন স্বর্গীয় সুখ দেয় মনে। আমি জিনিয়ার চোখের দিকে তাকিয়ে আছি। দুজনের চোখের দিকে তাকিয়ে নিজের মতো করে ভেবে চলেছি। দুজনে তো কাছাকাছি যে একজনের নিঃশ্বাস অন্যজনের মুখে গিয়ে আঘাত আনছে। আমার এক হাত জিনিয়ার নরম কোমরে, জিনিয়ার দুই হাত দিয়ে আমার বুকে নিজেকে সামলাতে ব্যস্ত। আমার কেন যেন হুঁশ নেই। জিনিয়া মনে মনে বলল, কেমন জানি লাগছে, কি যেন একটা নেশা নেশা লাগছে। রাফির ঠোঁটকে ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে, ওর চাপ দাড়িতে আঙুল বোলাতে ইচ্ছে করছে। জিনিয়া পরক্ষণে ভাবল, তোর কি ভাবছি আমি এগুলো? কি হয়েছে আমার? আমি না দিন দিন নিজেই নিজেকে চিনতে পারছি না। এই হনুমানটার সাথে থাকলে আমার সবকিছু ওলটপালট হয়ে যায়। আমি জিনিয়ার মুখের দিকে তাকিয়ে ভাবছি, কি মায়াবী চেহারা, যেন টল টল করছে গাল দুটো, তীক্ষ্ণ চোখ আর উষ্ণ ঠোঁট। এত কাছ থেকে দেখে নিজেকে আটকানো অসম্ভব হয়ে পড়ছে। এদিকে এক হাত যে জিনিয়ার কোমরে, তার দিকে আমার খেয়ালই নেই। আমি আনমনেই জিনিয়ার কোমরে হালকা চাপ দিলাম। জিনি আচমকা এক আলাদা অনুভূতিতে শিউরে উঠল। ঠোঁটে কামড় দিয়ে আমার দিকে তাকিয়ে মনে মনে বলল, কি করছে ও? বচ্চাটার এত বড় সাহস! এ কেমন ফিলিংস ছিল? আমার গায়ে যেন কেউ কারেন্ট ছেড়ে দিয়েছিল। জিনিয়া থাকতে না পেরে একলাফে উঠে গেল। আমার দিকে না তাকিয়ে সোজা গাড়িতে গিয়ে বসলো জিনিয়া। আমি এখনও পড়ে আছি। জিনিয়া চলে গেলে আমি নিজেকে সামলে নিয়ে বললাম, কি হচ্ছে এসব? আমার মাথা কি পুরো খারাপ হয়ে গেল নাকি? ম্যাডাম কাছে দেখলে আমার কেন যেন কি হয়ে যায়, কেমন জানি আমি নেশে আসক্ত হয়ে যাই। মাত্র ঘটে যাওয়া ঘটনাটায় ম্যাম মনে হয় খুব রেগে আছে। আমি কি করবো এখন? আমি তো ছেলে মানুষ, আমারও তো দুর্বলতা আছে। আমি তো কোনো মহাপুরুষ না। এমন সুন্দরী মেয়ের কাছে আসলে নিজেকে কতবার আটকানো যায়। আমি নিজের চুলে হাত দিয়ে বললাম, না, তারপর আমাকে কন্ট্রোল করতে হবে। এভাবে নিজেকে আসক্ত করা যাবে না। ম্যাম আমার বস। আমি উল্টাপাল্টা কী ভাবছি এসব? আর এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, তাছাড়া আর কিছু না। আমি উঠে এসে গাড়িতে বসে পড়লাম। কোনো কথা না বলে সোজা একটা রেস্টুরেন্টের দিকে চলে গেলাম। এদিকে রুদ্র কলে 3-4 জন অফিসারের সাথে কথা বলছে, আজকের ঘটনাটা নিয়ে আলোচনা করছে। একজন বলল, তাহলে আজকে এসব হয়েছে, আমরা টিম পাঠিয়ে দেই। না, ওখানে লোক পাঠিয়ে লাভ নেই। আমার যতদূর মনে হয় এতক্ষণে সব কিছু মিটে গেছে। তাছাড়া এটা অনেক বড় কাহিনী, আর এত সহজে এর গোড়া অবধি পৌঁছাতে পারবো না। আমাদের একটু অপেক্ষা করতে হবে। কিন্তু স্যার, এতগুলো মার্ডার হলো, তাহলে আমরা ওই মেয়েটার পেছনে আমাদের লোক লাগিয়ে দেই। নো 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 নো, মেয়েটাকে যত সাধারণ বলে মনে হয় তত সাধারণ না, ডেঞ্জারাস মেয়ে। আমরা সব কিছুকে এত সহজে নাওতে পারি না। যে মেয়ের একটা ইশারাতে পুরো 200 লোক নাই হয়ে যায়, তাকে তুমি এত বোকা ভেবো না। দেখা যাবে আমাদের লোককেও মেরে দিবে। আমি নিজে মেয়েটার ব্যাপারে খোঁজ নেব, তোমরা শুধু বাইরের দিকটা দেখো। ওকে স্যার। এদিকে সিয়াম মিলিকে খুঁজতে খুঁজতে বাইরে গার্ডেন এরিয়ায় চলে আসলো। মেয়েটা গেল কই? চারদিকে তাকিয়ে যে চলে যেতে যাবে, সিয়ামের অমনি নজর পড়ল গার্ডেনের দোতলায় একটা মেয়ে বসে আছে। হ্যাঁ, মিলি বসে আছে। সিয়াম এসে মিলির পাশে বসে পড়ল। মিলি না দেখার ভান করে সামনে তাকিয়ে আছে। মিলি কীভাবে রিয়াক্ট করতে দেখে সিয়াম বলল, তোর এই রাগ খামোখা, এর কোনো মানেই নেই, অযথাই এমনটা করছিস। মিলি কিছু বলল না, মনে মনে বলল, এখানে আবার লেকচার দিতে এসেছে, যা না মেয়ের কাছে যা, ওখানে গিয়ে লেকচার মার। মিলিকে চুপ থাকতে দেখে সিয়াম আরও কাছে এসে বলল, দেখ, এমন করিস না। আফরিন আমাকে সব বলেছে, আর আমি আজকেই জানতে পারলাম। মিলি অবাক হয়ে সিয়ামের দিকে তাকালো। কি বলেছে আফরিন?
এটাই যে তুই আমাকে পছন্দ করিস? কুত্তা একটা, খালি আজাইরা কথা বলে। দেখ, আমি এত কিছু জানি না, তবে এমন যদি হয় তাহলে আমি বলবো তুই এসব ভুল করছিস। মিলি মুখ ফুলিয়ে বলল, কেন, কি ভুল করেছি আমি? মিলি, আমি কে আর তুই কে? আমরা ভালো ফ্রেন্ড, এর বেশি কিছুই না। জিনিয়া আপু যদি এসব জানতে পারে তাহলে কি হবে ভাবছিস? আপুকে ভয় পাচ্ছিস বলে এবার বলছিস না? না, শুধু তা না, দেখ সামাজিক দিক দিয়েও তো ভাবতে হবে। আমি সাধারণ একটা ঘরের ছেলে, আর তোকে দেখ বিশাল আলিশান বাসার মেয়ে। আমি তোকে সেসব দিতে পারবো না, তোর যা প্রয়োজন। ভালোবাসাটুকু দিতে পারবি না, আর আমাকে এতদিনে এই চিনলি? দেখ, আমি জানি তুই ভালো একটা মেয়ে, আমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু থাম, অনেক বলেছিস। শোন, আমি তোকে ভালোবেসেছি, হয়তো কখনো মুখ ফুটে বলতে পারিনি, কিন্তু তার মানে এই না যে আমার ভালোবাসার কোনো পেন্সিলের কাজের মতো যে মুছে ফেলা সম্ভব। তুই আমাকে লাইক করিস না, সেটা তোর ব্যাপার, তো আমাকে মানা করতে পারিস না তুই। মিলি, আমার কথা না, আমি কিছু শুনতে চাই না, আমাকে প্লিজ একা ছেড়ে দিন। যা তুই। একা একা এখানে বসে কি করবি? খেতে চল। আমাকে নিয়ে ভাগতে হবে না, তুই খেয়ে নে। মিলি, বাচ্চাদের মতো করিস না, অনেক রাত হয়েছে, চল খেয়ে নিবি। বললাম না আমি খাবো না, যা তুই, আমাকে একটু একা থাকতে দে। তুই যাবি কি যাবি না? না গেলে কিন্তু জোর করে নিয়ে যাব। কেন, তুই আমাকে জোর করার খেয়ে? ফ্রেন্ড আমি, বেস্ট ফ্রেন্ড, কে জোর করতে পারি? প্রবলেম? হ্যাঁ, প্রবলেম। আমাকে কেউ জোর করতে পারে না। মিলির মাথায় হালকা টোকা দিয়ে সিয়াম বলল, পাগল হয়েছিস? কি এক আবল তাবল লাগিয়ে রেখেছিস? চল খেতে চল। বললাম তো যাবো না, আমার ক্ষুধা নেই। ঠিক আছে, আমারও ক্ষুধা নেই, আমিও বসে থাকি তোর সঙ্গে। এখানে বসে বসে কি দেখছিস? তোকে বলবো কেন? না মানে আমিও দেখতাম। কচু দেখছি, দেখবি? তুই যতক্ষণ দেখছিস তাহলে আমিও দেখি, কিন্তু কথা হচ্ছে কচু কোথায়? মিলি আর কিছু বলল না, মুখ ফুলে সামনের দিকে তাকিয়ে আছে। সে একের পর এক মিলিকে বুঝিয়ে যাচ্ছে, কিন্তু কে শোনে কার কথা। এদিকে আন্ডারওয়ার্ল্ডে চারদিকে খবর ছড়িয়ে গেছে। গত কয়েকদিনে 2টা গ্যাং হঠাৎ করে নাই হয়ে গেছে। বিষয়টা আন্ডারওয়ার্ল্ডের সকল নেতাদের কাছে পৌঁছাতেই সকলে নিজ নিজ লোক লাগিয়ে দিয়েছে। এদিকে জিনিয়াকে নিয়ে আমি একটা রেস্টুরেন্টে চলে আসলাম। আমি জিনিয়া একটা ভিআইপি টেবিল নিলাম। আমি বললাম, ম্যাম, খাবার তো খেতে এসেছিলাম, এমনি রেস্টুরেন্টে গেলেও পারতেন, শুধু শুধু এতগুলো টাকা খরচ করে এখানে আসার কী দরকার ছিল? আর এখানকার খাবার অনেক দামি। টাকা কে দেবে? ম্যাম, আমি দিতাম, কিন্তু সত্যি কথা বলতে এসব খাবারের যে দাম হবে তা আমার পক্ষে তো অসম্ভব। এজন্যই বললাম, অন্য কোথাও গেলে হতো না? আপনি কি পাগল? কাকে আমার বিয়ে বানালাম? গাধা একটা। চুপচাপ খান, টাকার চিন্তা আপনাকে করতে হবে না। আপনার কাছে আমার কার্ড আছে না? জি, এই তো কার্ড আছে। তো কার্ড যখন আছে, কার্ডে টাকাও আছে। জি, টাকা আছে। বিলটা ওখান থেকেই দিয়ে দিবেন, আপনাকে এত চিন্তা করতে হবে না। নেন, খাওয়া শুরু করুন। ড্রিঙ্কস অর্ডার করেননি? আপনি ড্রিঙ্কস করবেন? হ্যাঁ, আনতে বলুন। ম্যাম, ড্রিঙ্কস করা কিন্তু একদম ভালো না। ওই, আমি আপনার কাছ থেকে শুনতে চেয়েছি, আমি আপনাকে অর্ডার দিতে বলেছি, অর্ডার দিন। আপনি কি কচি খুকি নাকি যে আপনি ড্রিঙ্কস করতে পারেন না? এখন থেকে সকাল বিকাল 3 বেলা ড্রিঙ্কস করবেন। আমি আর কিছু বললাম না, আমি জানি আর কিছু বলে লাভ নেই। মেয়েটা একবার যা বলে সেটা করবেই, তাই আমি একটা ড্রিঙ্কস অর্ডার করে দিলাম। খাবার শেষে জিনিয়া ড্রিঙ্কস করতে লাগলো। আমি বারবার বেশি ড্রিঙ্কস না করতে বললেও জিনি একদম তা কানেই নেয়নি, একের পর এক ড্রিঙ্কস করেই চলেছে। কিছুক্ষণ পর জিনিয়া হালকা মাতাল অবস্থায় বলল, রাফি সাহেব। জি। আপনি কি ছোট বাচ্চা নাকি? নিন, ড্রিঙ্কস করুন, সো টেস্টি। নিন নিন। আমি মনে মনে বললাম, নাও, হয়ে গেছে, মাতাল হয়ে গেছে। বলেছিলাম এত খাওয়ার দরকার নেই, এখন একেবারে ডোলাডুলি শুরু করে দিয়েছে। একে সামলাতে সামলাতে আমি শেষ। জিনিয়া ড্রিঙ্কসের গ্লাস আমার দিকে কি দিয়ে বলল, নিন, খান। না না, ঠিক আছে, আমি খেয়েছি। জিনিয়া রেগে মাতাল হয়ে বলল, বলছি না খেতে, খা। ম্যাম, আমি খেয়েছি। শালা, আমাকে না করছিস? খা বলছি, না হলে তোকে এখানেই মেরে ফেলে দেবো বললাম। মাতাল হয়ে কী সব বলছে। না, একে যত তাড়াতাড়ি সম্ভব বাসায় নিয়ে যেতে হবে, না হলে আরও কী কী কাণ্ড ঘটাবে কে জানে। শেষে দেখা যাবে আমাকে আরও বড় বিপদে পড়তে হবে। আমি উঠে দাঁড়িয়ে গেলাম। ওয়েটারকে বিল পরিশোধ করে জিনিয়ার কাছে এসে বললাম, ম্যাম, আমাদের এখন বাসায় যেতে হবে, বাসায় সবাই ওয়েট করছে। ওয়েট করছে কেন? আমি করতে বলেছি। বসুন, বিকেল হলে বাসায় যাব, কেমন?
ম্যাম, এই রাত্রিবেলায় আপনি বিকেল কই পাবেন? রাত? পাগল নাকি? দেখছেন না কেমন সূর্য ভেসে বেড়াচ্ছে? ওই দেখুন। হ্যাঁ, ঠিকই বলেছেন। সূর্য এখন নাচতেছে। আপনি চলুন, না হলে সূর্য পালিয়ে যাবে। কেন পালাবে কেন? কি বিপদে পড়লাম আমি। কে বলেছিল এত খেতে, এত ড্রিঙ্কস করেছে যে রাতের বেলা সূর্য দেখতেছে, আর একটু পরে বলবে এখানে গ্রহ উপগ্রহ নাচতেছে। কি জ্বালা! আমার এসব ভাবনার মাঝে জিনিয়া এক টান দিয়ে নিজের পাশে আমাকে বসিয়ে দিল। জিনিয়া আমার কাঁধে মাথা রেখে বিড়বিড় করে বলল, আপনি না পচা, আপনি আমাকে খুব জ্বালাতন করেন। আপনি আমাকে একটু শান্তিতে থাকতে দেন না, পচা হনুমান একটা। আমি খেয়াল করলাম বাইরে কিসের জন্য শব্দ হচ্ছে। কাছ দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম ভীষণ বাতাস উঠে গেছে। মনে হয় ঝড় উঠে এসেছে। মুহূর্তের মাঝেই ঝপঝপ করে বৃষ্টি শুরু হয়ে গেল। আমি কি করব বুঝতে পারছি না। অসময়ে বৃষ্টি আসলো কেন আবার? বেশ কিছুক্ষণ ভেবে কোনো উপায় না পেয়ে আমি এখানে একটা রুম বুক করে নিলাম। বড় একটা ভিআইপি রুম নিয়ে জিনিয়াকে বললাম, ম্যাম, আমাদের রুমে যেতে হবে, চলুন। রুম? আমি রুমে যাব, ঘুম পাচ্ছে। চলো, আমাকে নিয়ে চলো। জিনিয়াকে ধরে নেওয়া মুশকিল হয়ে পড়েছে। এমন নেশা হয়েছে যে দাঁড়াতেই পারছে না ঠিক মতো। আর কোনো উপায় না পেয়ে জিনিয়াকে কোলে তুলে নিলাম। জিনিয়া মাতাল অবস্থাতে হেসে বলল, নটি বয়, আমাকে খালি কোলে নেওয়ার বাহানা তোমার। আমি মনে হয় বুঝি না। আমি কোনো কথা না বলে সোজা জিনিয়াকে রুমে এনে শুয়ে দিলাম। জিনিয়া শুয়ে পড়ল। আমি বেলকনিতে এসে ফোনটা বের করে জিনিয়ার আম্মুকে কল করে সবটা বললাম। জিনিয়ার আম্মু জিনিয়াকে দেখে রাখতে বলল। এদিকে জিনিয়া গরমে একবার এদিকে যাচ্ছে, আবার ওদিকে। অচেতন অবস্থাতেই জিনিয়া নিজের জামা কাপড়গুলো হাত দিয়ে টেনে খুলছে। আমি বাইরের বৃষ্টি দেখে চলেছি। পুরো শহরকে কেমন ভিজে চলেছে বৃষ্টি। চারদিকে ভিজে একাকার। জিনিয়া কাপড় খুলে ফেলেছে। মুখটা লাল হয়ে গেছে অতিরিক্ত ড্রিঙ্কস করার ফলে। শরীরে যেন আগুন লেগে গেছে। জিনিয়া অস্থির হয়ে বসে পড়ল। মাতাল অবস্থাতে আবল তাবল বলছে জিনিয়া। ঘেমে একাকার হয়ে উঠেছে। আমি পিছনে কি যেন পড়ার শব্দে ঘুরে তাকাতে অবাক হয়ে গেলাম। দ্রুত চোখ সরিয়ে নিচে পড়ে থাকা জামা কাপড় নিয়ে জিনিয়াকে ডেকে দিলাম। জিনিয়া মাতাল অবস্থায় বলল, হোয়াট আর ইউ ডুইং? আমার গরম লাগছে। জিনিয়া আবারও কাপড় ফেলে দিতে গেলে আমি জিনিয়ার হাত ধরে আটকে দিলাম। জিনিয়ার সামনে বসে আছি। জিনিয়া আমার মুখে হাত দিয়ে হেসে বলল, এত হ্যান্ডসাম কেন তুমি? হ্যাঁ, মনে হচ্ছে একটা পাপ্পি দেই। ম্যাম, আপনি শুয়ে পড়ুন, অনেক রাত হয়েছে। রাত? কই রাত? অন্ধকার কোথায়? রাত হলে কি আমি তোমাকে দেখতে পারতাম? পাগল কোথাকার। রাফি, জানো আমি কত ভয় পেয়ে গেছিলাম তোমাকে নিয়ে। ম্যাম তো একেবারেই গেছে। ড্রিঙ্কস করে সামলাতে পারে না, তারপরেও ড্রিঙ্কস করতে হবে। আমি এখন কি করি? কাপড় চোপড় অর্ধেকটা তো খুলেই নিয়েছে। কি এক সিচুয়েশনে পড়লাম। আমি রেস্টুরেন্টের লোককে কল করলাম, আর কিছু মেডিসিন আনতে বললাম যাতে ড্রিঙ্কসের প্রভাবটা কিছুটা হলেও কমে। তখন জিনিয়া বলল, ওই আমাকে একটা পাপ্পি দাও না। তখন না আমার অনেক ভালো লেগেছিল, তেমন একটা দাও না। ম্যাম, আপনি শুয়ে পড়ুন। ধুর ছাই, কিসের ঘুম? আগে আমার পাপ্পি লাগবে। আমি না তোমাকে ওই লোকগুলোর হাত থেকে বাঁচালাম, এখন আমাকে গিফট হিসেবে কিস দাও। জিনিয়া নিজের ঠোঁট এগিয়ে বলল, দাও একটা কিস। একটু পর রুমে একজন লোক এসে কিছু নেশা কাটানোর মেডিসিন দিয়ে গেল। লোকটা চলে গেল। আমি ওষুধটা নিয়ে বললাম, ম্যাম, এটা খেয়ে নিন, হাঁ করুন। না, খাবো না। ম্যাম, এটা আপনার জন্য জরুরি, খেয়ে নিন। বললাম না খাবো না। জিনিয়া যেদের কাছে আমি কিছু করতে পারবো না তা তো জানি, তাই বললাম, এটা খেলে আমি পাপ্পি দেব। সত্যি? জিনিয়া বাচ্চাদের মতো হাঁ করে বলল, খাইয়ে দাও। আমি জিনিয়াকে সব কিছু খাইয়ে গায়ে জামাটা ঠিক করে দিলাম। জিনিয়াকে আস্তে করে শুয়ে দিলাম। এসিটা ছেড়ে দিয়ে জিনিয়াকে বললাম, এখন একটু ভালো লাগছে? জিনিয়া মাথা নাড়িয়ে বাচ্চাদের মতো করে বলল, তাহলে এখন ঘুমিয়ে পড়ুন। জিনিয়া আচমকা আমার হাতটা জড়িয়ে ধরে চোখ বুজে বিড়বিড় করে বলল, আমার কাছে থাকো, যেও না আমাকে রেখে। জিনিয়ার এমন বাচ্চা মেয়ে কথা শুনে আমি মুচকে এসে দিলাম। জিনিয়ার মাথায় হাত বোলাতে বোলাতে বললাম, পাগলি একটা মেয়ে, কি নিষ্পাপ, কি নিরীহ লাগছে। আমি জিনিয়ার মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে বললাম, এই মেয়েটার মুখের দিকে তাকিয়ে 1000টা বছর এভাবে কাটিয়ে দিতে ইচ্ছে করছে। সময় যদি ওখানে এখানে থমকে দাঁড়িয়ে যেত তাহলে আর কি চাওয়ার থাকতো। বাইরে বৃষ্টি হচ্ছে খুব। আমি নিজের হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলাম, তবে পারলাম না। জিনিয়া নিজের বুকের সাথে আমার হাতটা জড়িয়ে রেখেছে। জিনিয়ার ঘুমন্ত মুখটা দেখেই চলেছি। জিনিয়ার এই ঘুমন্ত মুখটাকে আমি একবার ছুঁয়ে যেতেও ছুঁতে পারলাম না। কেমন জানি ভয় কাজ করছে। তবে কিছুক্ষণ পর কিছু না ভেবেই আমি আঙ্গুল দিয়ে জিনিয়ার মুখে আলতো করে স্পর্শ করতে লাগলাম। আর মুচকি হাসতে হাসতে বললাম, এভাবে যদি সারাটা জীবন কেটে যেত তাহলে কতই না ভালো হতো। এই মায়াতেই যদি আবদ্ধ থাকতাম তাহলে কখনোই আফসোস হতো না।
জিনিয়াকে চাদর দিয়ে ডেকে আমি জিনিয়ার দিকে তাকিয়ে আছি। রাত বাড়ার সাথে সাথেই আমার চোখটাও লেগে আসতে লাগলো। আমি জিনিয়ার পাশে বালিশে মাথা রেখে ওভাবেই ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে বিয়ে বাড়িতে হই হুল্লোড় পড়ে গেল। আজ মার্জিয়ার বিয়ে। সকাল থেকে সব কিছু শুরু হয়ে গেছে। সব কিছু ফাইনালভাবে রেডিও করা হয়েছে। ধ্রুব সকাল থেকে জিনিয়াকে খুঁজে চলেছে, কিন্তু কোথাও দেখতে পাচ্ছে না। চারদিকে না পেয়ে হতাশ হয়ে সোফায় এসে বসে পড়ল। একটু দূরে মিলিকে বসে থাকতে দেখে ধ্রুব উঠে মিলির কাছে গিয়ে বলল, মিলি। আরে ভাইয়া, কিছু বলবেন? হ্যাঁ, আচ্ছা তোমার বোন কই? দেখতে পাচ্ছি না যে। আমি তো সকাল থেকে দেখিনি, তবে মনে হয় রাফি ভাইয়ের সাথে আছে। রাফি? মানে ওই পিয়েটার সাথে? হ্যাঁ। ও আচ্ছা। পেছন থেকে জিনিয়া রাম্মু এসে বলল, কি হয়েছে বাবা? না আন্টি, ওই জিনিয়াকে দেখতে পাচ্ছি না তো, তাই মিলের কাছে শুনছি যে কই গেছে জিনিয়া, এই আর কি। আর বলো না, কাল রেস্টুরেন্টে খাবার খেতে গিয়েছিল, বৃষ্টিতে আটকে গেছে বলে। গাড়ি তো ছিল? কি জানি, রাফি তো তাই বলল। আচ্ছা, কোন রেস্টুরেন্টে কিছু জানেন? হ্যাঁ দাঁড়াও, ফোনের ঠিকানাটা আছে, এই দেখো। আন্টি, আমি কি নিয়ে আসবো ওকে? দেখো পারো কিনা, সম্ভব হলে রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে এসো তুমি আর জিনিয়া। ওকে আন্টি। ধ্রুব গাড়ি নিয়ে বেরিয়ে গেল। গাড়িতে যেতে যেতে ধ্রুব বলল, এই বিয়েটাও কি ছেলেকেই রাখতে হলো? মেয়ের কি অভাব পড়েছে নাকি? না, যত তাড়াতাড়ি সম্ভব এই ছেলেটাকে বিদায় করতে হবে। জিনিয়ার সাথে কোনো ছেলেকে আমার একদম সহ্য হয় না। দরকার হলে এর থেকে ভালো বিয়ে আমি ম্যানেজ করে দেব। এদিকে ভোরে আর বৃষ্টি নেই। জিনিয়া ঘুমিয়ে আছে, সাথে তার পাশে আমিও ঘুমিয়ে আছি। জিনিয়ার ঘুমটা সকাল সকাল ভেঙে গেল। চোখ খুলতেই মাথাটা কেমন যেন ভারবার মনে হলো। জিনিয়া কপালে হাত দিয়ে বলল, নিজের হাতের ভেতর অন্য করা হাত দেখে জিনিয়া কিছুক্ষণের জন্য অবাক হয়ে গেল, কিন্তু সামনে তাকিয়ে দেখলো আমি পাশেই মাথা রেখে ঘুমাচ্ছি। জিনিয়া একটু লজ্জা পেল। আমার হাতটা ছেড়ে দিল জিনিয়া। আমার ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে একটা মুচকে হেসে বলল, পাগল ছেলে একটা। আচ্ছা, কাল রাতে কি হয়েছে? আমার তো কিছুই মনে আসছে না, মাথাটাও ভার ভার লাগছে। ড্রিঙ্ক করার পর আর কিছুই মনে নেই। আর রাতে উল্টাপাল্টা কিছু করে ফেলিনি তো? কে জানে কি করেছি। জিনিয়া আমার মুখে নিজের হাত রেখে মুচকে হেসে বলল, আজ পর্যন্ত কারো সাহস হয়নি আমার রুমে ঢুকে 5 মিনিট থাকার। আর এই গাধাটা আজ আমার সঙ্গে একই রুমে একই বিছানায় মাথা রেখে ঘুমিয়েছে। আজ পর্যন্ত যা আমার সঙ্গে অন্য কেউ করতে পারেনি, সেই সব কিছু এই ছেলেটা আমার সঙ্গে করে নিয়েছে। প্রথমে তো আমাকে নিজের করে তুলে এখান থেকে ওখানে নিয়েছে, এরপর আমার কোমর পর্যন্ত স্পর্শ করেছে। শুধু কি তাই, কাল রাতে তো আমার ঠোঁটে। জিনিয়া নিজের মুখ ঢেকে লজ্জায় লাল হয়ে বিড়বিড় করে বলল, আমার মুখ দিয়ে আসছে না। আর আজ তো একই রুমে আমার সঙ্গে ঘুমিয়েছে। এখন তো দেখছি শুধু বাসর করাই বাকি আছে। তবে এত কিছু হওয়ার পরেও কেমন যেন একটা ভালো লাগা কাজ করছে মনে। ওর প্রতি কোনো রাগ অথবা ঘৃণা কখনোই আমার মনে জন্ম নেয়নি। তাহলে আমার মনে যে অস্থিরতা কাজ করে, এই কথাগুলো আমার কাছে যে ভালো লাগে, ওর সঙ্গে আমাকে স্বস্তি দেয়, ওর কিছু হলে আমার মনে ভয় সৃষ্টি করে, তাহলে এসবের মানে কি? আমি কি কোনোভাবে ওকে ভালোবেসে ফেলেছি? জিনিয়া নিজের মুখে হাত দিয়ে আমার দিকে তাকালো। প্রায় 5 মিনিটের মতো আমার মুখের দিকে নীরবে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর হঠাৎ দরজায় নক করা শব্দে জিনিয়ার ঘোর কেটে গেল। তাড়াতাড়ি উঠে যেয়ে জিনিয়া খাট থেকে নামতে যাবে, অমনি জিনিয়ার গায়ের জামা অর্ধেকটা খুলে গেল। জিনিয়া চমকে গেল। এইসব কি? আমার দিকে তাকিয়ে জিনিয়া অবাক হয়ে ভাবলো, রাতে কি হয়েছে? আমার জামা কাপড়গুলো এরকম কেন? রাফি আমার সঙ্গে কিছু করেনি তো? আমার তো কিছুই মনে পড়ছে না। যে করেই হোক আমাকে জানতে হবে। টেনশনে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আবারও কলিং বেল বাজার শব্দে আর কিছু না ভেবে তাড়াতাড়ি করে নিজেকে ঠিক করে নিল জিনিয়া। জিনিয়া এসে দরজা খুলতে সামনে ধ্রুবকে দাঁড়িয়ে থাকতে দেখলো। এত সকালে এখানে ধ্রুবকে দেখে জিনিয়া একটু অবাক হয়ে বলল, আপনি এখানে? আপনি তো কাল রাতে বাসায় ফিরেননি মনে হয়। আন্টি চিন্তা করছিল আপনার জন্য, তারপর আমাকে বলল আপনি এখানে আসেন, ভাবলাম আপনাকে নিয়ে আসি। ও আচ্ছা, সরি আপনাকে ডিস্টার্ব করার জন্য। আসলে আমার আম্মু একটু আমাকে নিয়ে বেশি চিন্তা করে। আরে না না, ইটস ওকে। জিনিয়াকে সকালে এভাবে দেখে ধ্রুব যেন জিনিয়া থেকে চোখ সরাতে পারছে না। এলোমেলো চুলগুলো লেপ্টে আছে জিনিয়ার মুখে। ফোলা দুটো চোখ যেন গভীর মায়ে ডুবিয়ে নিয়ে যাবে সব কিছু। জিনিয়া বলল, চাইলে ভেতরে আসতে পারেন, আমি ফ্রেশ হয়ে তারপর বের হব। জিনিয়ার কথা শুনে ধ্রুব দেরি করলো না। জিনিয়ার পিছনে পিছনে ভিতরে চলে আসলো। ধ্রুব ভেতরে আসতেই আমাকে দেখে অবাক হয়ে গেল। আমি বিছানায় মাথা রেখে ঘুমোচ্ছি। ধ্রুব মনে মনে বলল, এই ছেলেটা এখানে কি করছে? এখানে তো জিনিয়া ঘুমিয়েছিল।
তাহলে কি রাতে? না 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 না, কি ভাবছি আমি? কোথায় জিনিয়া আর কোথায় সামান্য পিয়ে? আর এই ছেলেটার সাহস কি করে হয় বসের রুমে ঘুমাতে? 2 টাকার পিয়ের এত বড় সাহস! আমার তো মনে হচ্ছে ছেলেটাকে উঠিয়ে আগে সোজা এনকাউন্টার করে দেই। কিছু বুঝতে না পেরে জিনিয়াকে বলল, এই ছেলেটা এখানে? জিনিয়া ওয়াশরুমে যেতে যেতে বলল, থাক, ডাকার দরকার নেই, ঘুমাচ্ছে ঘুমাক, আপনি বসুন, আমি ফ্রেশ হয়ে আসছি। জিনিয়া ফ্রেশ হতে চলে গেল। তবে আমার রেসপন্স শুনে ধ্রুব একটু অবাক হয়ে গেল আর মনে মনে বলল, জিনিয়া কিছুই বললো না? আরে কোনো রিয়াক্টই করলো না? কাহিনী কি? নাকি নিজের বিয়ে বলে কিছুই বলছে না? না না, আমার এসব একদমই ভালো লাগছে না। এই ছেলেটা জিনিয়ার বেডরুমে কেন থাকবে? ইচ্ছে হচ্ছে ছেলেটাকে এখনই ধরে কয়েক ঘা বসিয়ে দিই, শুধু জিনিয়ার জন্য কিছুই বলতে পারছি না। ধ্রুব রাগে গজগজ করতে লাগলো। আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বসে পড়ল। জিনিয়া শাওয়ার নিতে নিতে ভাবছে রাতে কি হতে পারে। রাফিক কি আমার সঙ্গে কিছু করেছে? আমার মনে হয় কিছু করেনি। আমি যতটুকু ওকে চিনি, ও আমার সঙ্গে কিছু খারাপ করবে না, কিন্তু তবুও মনের ভেতর কেমন যেন করছে। সরাসরি ওর মুখ থেকে কিছু জানতে না পারলে যেন আমি শান্তি পাচ্ছি না। জিনিয়া কথাগুলো ভাবতে ভাবতে লজ্জায় লাল হয়ে উঠল। এরপর বেশ কিছুক্ষণ পর জিনিয়া বেরিয়ে আসলো। চুল মুছতে মুছতে জিনিয়া বলল, নাস্তা করেছেন? ধ্রুব মুচকি এসে বলল, না, সকালে নাস্তা করা হয়নি। আজ তো মার্জিয়ার বিয়ে, সকলে ব্যস্ত। অবশ্য আমি একটু আগে ঘুম থেকে উঠেছি। বাইরে আসলে আন্টি আপনার কথা বলল, তারপর চলে আসলাম। ভাবলাম আপনাকে বাসায় নিয়ে যাই একেবারে। ওকে, চলুন একেবারে নাস্তা করি। নাস্তা করে বের হব সবাই। কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞাসা করি? বলেন। আপনার বিয়ে মানে ছেলেটা কি হয়েছে? না মানে রাতে এখানেই ঘুমিয়েছে? তখন জিনিয়া এটা শুনে মুচকি এসে বলল, আপনিও না আজব, নিজেই তো দেখছেন যে ও ঘুমাচ্ছে। না মানে আপনার সঙ্গে? এটা কি করে সম্ভব? আপনি এত বড় একজন বিজনেসম্যান, আর সামান্য এই বিয়ে আপনার রুমে ঘুমাচ্ছে? ধ্রুবর মুখ থেকে এমন কথা শুনে জিনিয়া মনে মনে অনেক রেগে গেল। আমার লাইফে আমি যা ইচ্ছে তাই করব। এই সামান্য অফিসারের বাচ্চা আমার সামনে আমার বিয়ে সম্পর্কে লেকচার মারছে। নেহাত আম্মুর জানাশোনা, না হলে এতক্ষণে থাপড়িয়ে গালের নকশা পাল্টে ফেলতাম। তো সমস্যা কি? আমারই তো বিয়ে। ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। আপনি জানেন, এদেরকে যত মাথায় তুলবেন এরা ততই চেপে বসবে। এসব ছেলেদের একদম বিশ্বাস নেই, এরা টাকার জন্য সব কিছু করতে পারে। আর তাছাড়া আপনার মতো সুন্দরী একটা মেয়েকে দেখে তো এদের মাথায় ঠিক থাকে না। আপনার একটু সাবধানতা অবলম্বন করা উচিত। তাছাড়া আপনার নিজের স্ট্যাটাসটাও দেখুন। এমন একটা সামান্য 2 টাকার ছেলে আপনার রুমে ঘুমালে কাল মিডিয়া জানাজানি হলে আপনার কত বড় বিপদ আসতে পারে তা আপনি জানেন? জিনিয়া এবার সরাসরি রেগে গেল। ধ্রুবকে কিছু বলতে যাবে, অমনি পেছন থেকে আমি বললাম, সরি, আমি আসলে বুঝতে পারিনি, চোখ লেগে এসেছিল। কখন যেখানে ঘুমিয়ে পড়েছি একদম বুঝতে পারিনি। ম্যাম, আমি সত্যিই দুঃখিত, আর কখনো এমনটা হবে না। ধ্রুব রেগে বলল, এখন এসব কথা বলছো? তোমার মাথায় থাকা উচিত যে তোমার বস যে সে মানুষ না, এত বড় একজন বিজনেসম্যান। এসব কি ফাজলামি পেয়েছো? আজ মিডিয়া জানাজানি হয়ে গেলে কি হবে? হ্যাঁ, সরি স্যার, এরপর আর কখনো এমনটা হবে না। ইচ্ছে হচ্ছে তোমাকে কষে একটা থাপ্পড় মারি। শুধু তোমার ম্যামের কারণে তুমি বেঁচে গেলে। সামান্য 2 টাকার বিয়ে হয়ে তোমার এত বড় সাহস! আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। আমাকে সব কথা বলায় জিনিয়ার মাথায় রাগ উঠে গেছে। তো ও নিজেকে কন্ট্রোল করে ধ্রুবকে বলল, ধ্রুব সাহেব, আমার মনে হয় আপনি একটু বেশিই বলছেন। জিনিয়া, আপনি ছেলেটার পক্ষ নিচ্ছেন? আপনাকে একটা কথা বলি, ও আমার পিএ। সো ওকে বকা, কথা শোনানো বা থাপ্পড় মারা সম্পূর্ণই সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আর আমি আমার ব্যক্তিগত ব্যাপারে কেউ ইন্টারেস্ট দেখাক সেটা আমি একদমই পছন্দ করি না। আশা করি বুঝতে পেরেছেন। জিনি আমাকে বলল, বাসায় যাব, গাড়ি বের করুন। নাস্তা করবেন না? মুড নেই, বাসায় গিয়ে করব, গো। আমি জিনের সাথে চলে গেলাম। ধ্রুব মনে মনে রেগে আগুন, আর মনে মনে বলে, আজ এই সামান্য বিয়ের কারণে জিনিয়ার কাছ থেকে কথা শুনতে হলো, অপমানিত হতে হলো। এই বিয়েকে তো আমি দেখে নেব, সোজা এনকাউন্টার করে দেবো। বাসায় বিয়ের কথা তো চলছে, আম্মুকে বলতে হবে জিনিয়ার সঙ্গে যে করেই হোক আমার বিয়ের ব্যবস্থা করতে হবে। এসব ভেবে ধ্রুব চলে গেল। গাড়িতে বসে জিনিয়া বলল, দাঁড়িয়ে আছেন কেন? স্যার আসবে না? আশা লাগবে না, চলুন। আমি গাড়ি টান দিলাম। এদিকে শরীফ চৌধুরী পুলের সামনে বসে একজনের সাথে কথা বলেই চলেছে। অফিসের বিভিন্ন বিষয় নিয়ে কথা হওয়ার পর সামনের লোকটা বলল, পরশু আপনি লাইসেন্স পেয়ে যাবেন। আমাদের এজেন্সির লোক আপনাকে সব ডিটেলস দিয়ে দেবে। তাহলে শীঘ্রই দেখা হচ্ছে। ওকে, শুড
লিভ নাও বাই। লোকটা চলে গেলে সামনের ফাইলটা হাতে নিয়ে শরীফ সাহেব এসে বললেন, অলরেডি সব কিছু ডান, এতদিনের সব চেষ্টা আজ সফল হলো। ফোনটা উঠিয়ে জিনিয়াকে কল করলো। ফোনটা বাজলে আমি ফোনটা হাতে নিয়ে দেখলাম স্যার ফোন করেছে। ফোনটা জিনিয়ার দিকে এগিয়ে দিয়ে বললাম, স্যার ফোন করেছে ম্যাম। জিনিয়া ফোনটা রিসিভ করে বলল, হ্যাঁ আব্বু বলো। একটা খুশির খবর আছে। কি খবর? আমাদের প্রজেক্টের যেসব কাজ ছিল সব আজ কমপ্লিট হয়ে গেছে, সরকার থেকে পারমিট পেয়ে গেছি। ওয়াও, এটা তো অনেক ভালো কথা। তাহলে তো সবকিছু ওখানে শেষ। হ্যাঁ বলতে পারিস। তাহলে একটা কাজ করো, বাসায় চলে আসো, আম্মু কিন্তু রেগে আছে। আরে হ্যাঁ, আমি কালকেই রওনা দিচ্ছি, তাহলে এসে কথা হচ্ছে। ওকে বাই। ওকে বাই। এদিকে আমার বোন আয়শা স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে আসলো। নাস্তা আগেই করে নিয়েছে। আম্মুকে ডেকে বলল, আম্মু আমি যাচ্ছি। এই শোন শোন, কি হলো, দেরি হয়ে যাচ্ছে? হ্যাঁ রে, তোর ভাইকে ফোন দিয়েছিস? কোনো খবর নেই? না আমি দেইনি। কেন? আচ্ছা, স্কুল থেকে আসার পর ফোন করবি, বাসায় আসতে বলবি, কেমন? কেন? বয়স কি কম হলো? মেয়ে দেখতে যাব। তোর মামা একটা মেয়ের খোঁজ দিয়েছে, দেখতে যাব। সত্যি? ওয়াও, ভাইয়ার বিয়ে হবে তাহলে? অনেক মজা হবে। আচ্ছা আমি স্কুল থেকে এসে ফোন দিব, এখন যাই, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা যা। অন্যদিকে বিয়েবাড়ি সবাই আনন্দে মেতে আছে। জিনিয়া রেডি হওয়ার জন্য রুমে চলে গেছে। আমি রুমে এসে শুয়ে আছি। কালকে সব ঘটনাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে। জিনিয়ার আচরণ ঠিক বুঝে উঠতে পারছি না। কারণে অকারণে আমার উপর রেগে যায়, আবার আমাকে ডিপেন্ড করার জন্য সবসময় আগে থাকে। আমার জন্য আজ ওই ছেলেটাকে পর্যন্ত ছাড় দেয়নি জিনিয়া। জিনিয়ার চিন্তাভাবনা বোঝা অনেক কঠিন। এদিকে ধ্রুব বাসায় এসে সোজা আম্মুকে খুঁজতে লাগলো। কিছুক্ষণ পর আম্মুকে দেখতে পেয়ে ধ্রুব তার মায়ের কাছে এসে বলল, আম্মু এদিকে আসো একটু। কি হলো? আসো না, একটু এদিকে আসো। ভিড়ের মাঝ থেকে আম্মুকে বাইরে নিয়ে আসলে ধ্রুবর আম্মু বলল, কি হয়েছে জলদি বল। আম্মু একটা কথা বলার ছিল। তা বল। আমি বিয়ে করতে চাই। বিয়ে কাকে? কোনো মেয়ে পছন্দ আছে? আছে তো। কে? তোমার বান্ধবীর মেয়ে জিনিয়া। ধ্রুবর আম্মু হেসে উঠলেন। আচ্ছা আমি কথা বলবো, ওর আম্মুর সাথেও আমি কথা বলছি। তখন জিনিয়ার আব্বু সিঙ্গাপুরে আছে, বাসায় আসলে কথা বলবো। যা করবে তাড়াতাড়ি করো। পাগল ছেলে, একটু ওয়েট কর। সে করছি, কিন্তু তাড়াতাড়ি করো, শেষে অন্য কেউ এসে নিয়ে চলে যাবে। আচ্ছা আমি দেখছি, যা রেডি হয়ে নে যা। ওকে। ধ্রুব রুমে যেতে যেতে মনে মনে বলল, যে করেই হোক চিনিয়াকে আমার চাই, আমার ওকে চাই। ও আমার মনে পুরোটা জায়গা স্থান করে নিয়েছে। একবার বিয়েটা হোক, তারপরে সব 2 টাকার চাকর বাকর সবগুলোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। দেখতে দেখতে বিকেল হয়ে এসেছে। পুরো বাসার লোকে লোকারণ্য, সব বড় বড় বিজনেসম্যান, নামি দামি লোক এসেছে। আমি তখন এসে খাটে শুতেই চোখে ঘুম আসার কারণে ঘুমিয়ে পড়েছি। এদিকে কোনো খেয়াল নেই যে বিয়ে বাড়ি হয়ে যাচ্ছে। যিনি কিছু মহিলাদের সাথে বসে গার্ডেনে নিয়ে কথা বলছে। এর মাঝে একজন বলে উঠল, তোমার আব্বু আসেনি? না আন্টি, আব্বু সিঙ্গাপুরে আছে, কাল বাসায় আসবে। ও আচ্ছা, তা বিয়ে করবে না? খালি কি কাজ নিয়ে থাকলে হবে? করবো আন্টি, কিন্তু তেমন ছেলে পাচ্ছি না। কি বলো, ছেলের অভাব নাকি? তুমি দেখতে তো মাশাআল্লাহ, এত রূপ, এত বড় বিজনেস সামলাও, ছেলে তো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। কি যে বলেন আন্টি। কিছুক্ষণ পর জিনিয়ার আম্মু এসে জিনিয়ার কাছে বসে পড়ল। কিরে, কি কথা বলছিলি ওই মহিলাদের সাথে? কিছু না আম্মু, ওই এমনি কথা বলছিলাম। আচ্ছা শোন, একটা কথা বলার ছিল। বলো। হ্যাঁ রে, ছেলেটাকে কেমন লাগে তোর? কোন ছেলে? ধ্রুব। ছেলেটা দেখতে শুনতে খুব ভালো, তাছাড়া কত বড় অফিসার। জিনিয়া কথাটা শুনে অবাক হয়ে বলল, কি বলছো এসব? আমার এসবে কোনো ইচ্ছে নেই, আর তাছাড়া ধ্রুবকে আমি কখনোই বিয়ে করব না। এইসব আর বলো না তো। জিনিয়ার মা রেগে বললেন, এই এক কথা শুনতে আর ভালো লাগে না আমার। আমার কি ইচ্ছে করে না যে নাতি নাতনির মুখ দেখি? বয়স কি দিন দিন কমছে না বাড়ছে? আমি কোনো কথা শুনতে চাই না। বিয়ে এবার তোকে করতেই হবে, বাহানা অনেক দেখিয়েছিস। কি শুরু করলে মা, বাদ দাও না। বাদ দিলে হচ্ছে না, এবার তোকে বিয়ে করতেই হবে। তোর আব্বুর সাথে আমি কথা বলবো, কিন্তু তার আর বাসায় আসার খোঁজ নেই। আব্বু কাল আসবে। কাল? আমাকে তো বললো না, দরকার কি?
আমি কি তার বউ নাকি? দরকার নেই আমাকে বলার। রাগ করছো কেন? এইসব নিয়ে পরে কথা হবে। লোকজন আছে, দেখে কি মনে করবে? যা ইচ্ছা করুক, আমার কি। একটা কথা সাফ করে বলে দিচ্ছি, বিয়ে তোমাকে করতেই হবে, এটাই আমার শেষ কথা। জিনের মা উঠে চলে গেল। জিনে মনে মনে বলল, কি বিপদে পড়লাম এই ধ্রুবকে না। এটা আবার আসলো কই থেকে? মনে হচ্ছে ব্যাটাকে গুলি করে শেষ করে দেই। অফিসার আসছে আমার, এমন অফিসার আমি নিজেই পুষি। আমার এক কলে একে অফিসার থেকে ছাঁটাই করে দিতে পারি। কিন্তু বিষয়টা অন্যরকম, মাথা কাজ করছে না। এখন বিয়ে করব কাকে? আম্মু তো উঠে পড়ে লেগেছে। এসব ভাবার মাঝে পাশে এসে ধ্রুব বসে বলল, ইউ আর লুকিং বিউটিফুল। জিনিয়া মনে মনে বিরক্ত হয়ে বলল, নাম তো নিতেই হাজির। এর কি আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই? যখনই দেখো তখনই পেছন পেছন লেগেই থাকে। জিনিয়াকে চুপ থাকতে দেখে ধ্রুব আবারও বলল, আপনি চুপ করে আছেন যে, আমি কি আপনাকে ডিস্টার্ব করলাম নাকি? সেটাও কি মুখে বলে দিতে হবে নাকি? এটাও বুঝতে পারে না যে আমি ডিস্টার্ব ফিল করছি? নির্ঘাত আম্মুর বান্ধবীর ছেলে, না হলে এতক্ষণে দুইটা ঠাস ঠাস করে মেরে দিতাম। না, ডিস্টার্ব ফিল করবো কেন? বসে আছি এমনি। আমার আসলে এইসব ভিড়ের ভেতর থাকতে ইচ্ছে করে না, কেমন আনইজি লাগে, তাই এইখানে এসে বসে আছি। তাই ঠিকই বলেছেন। সত্যি বলতে আমারও এসব বেশি পছন্দের না। আম্মু বলল তাই থাকতে হচ্ছে। বলতে গেলে আমার আর আপনার মধ্যে কিন্তু অনেক মিল আছে। ও রিয়েলি? অফকোর্স। বাই দ্য ওয়ে, কিছু মনে না করলে আপনার নাম্বারটা পেতে পারি? কেন? নাম্বার দিয়ে কি করবেন? না মানে, আমরা তো একে অপরের সাথে পরিচিত হলাম, আর এখন দুজন দুজনকে ভালো করে চিনিও। আমাদের প্যারেন্টস একে অপরের বন্ধু, সো সেই কারণে মনে করলাম আপনার সঙ্গে যোগাযোগ রাখবো। ও আচ্ছা, আসলে আমার ফোনটা আমার পিএর কাছে, আর আমার নাম্বারটা আমার খেয়াল নেই। বলতে পারেন আমার নাম্বার, আমার ফোন, আমার যাবতীয় সবকিছুই ম্যানেজ করে আমার পিএ। ওই ছেলেটা? ও আমার পিএ, যেমন তেমন লোক না। সো আমার মনে হয় রেসপেক্ট দেওয়া উচিত। সরি, রিয়েলি সরি। আপনার পিএ কই? দেখছি না যে। আমিও তাই ভাবছি, অনুমানটা যে কোথায় গেছে সে কখন থেকে দেখতে পাচ্ছি না। এদিকে একা একা এইসব মাথা ব্যথার সঙ্গে কথা বলে আমার বিরক্ত লাগছে, আর ওদিকে গাধাটা উধাও। কোথায় গেছে? রুমে নাকি? আসার পর আর বের হয়নি নাকি? দেখে আসবো একবার। হায় হায় রে আমার কপাল, কোথায় আমি আন্ডারওয়ার্ল্ডের কুইন, সেই কুইন কিনা নিজের পিএকে খোঁজার জন্য যাবে? কি যে হচ্ছে আমার সাথে! কি এত ভাবছেন? মাঝে মাঝে আপনি কোথায় হারিয়ে যান? কই কিছু না। না, এটা স্বাভাবিক। আপনি এত বড় একজন বিজনেসম্যান, মাথার ভেতরে টেনশন, চিন্তা এসব তো থাকবেই। বুঝতে পেরেছেন তাহলে? বোঝার জন্য থ্যাংক ইউ। মাই প্লেজার। তো ভিতরে চলুন। এখানে একা একা বসে থাকলে লোকে কি বলবে? তাছাড়া বিয়ে বাড়িতে অনেক ছেলে এসেছে, এভাবে আপনাকে একা পেয়ে নজর না দিয়ে বসে। ওসব নজরে আমার কিছু হবে না। হতেও তো পারে, কখনকার নজর লেগে যায়, সাবধানে থাকাই ভালো। হয়তো নজর লেগে গেছে অনেক আগে, এখন আর লাভ নেই। তাই নাকি? তা কার নজর লাগলো? সেটা ব্যক্তিগত। ওকে, আমি উঠি। ভেতরে যাচ্ছেন? বাই। জিনিয়া ভেতরের দিকে চলে যেতে লাগলো। পেছন থেকে ধ্রুব জিনিয়াকে দেখে বিড়বিড় করে বলল, ওয়াও, একদম পরীর মতো লাগছে। ইচ্ছে হচ্ছে এখনই তুলে নিয়ে গিয়ে বিয়ে করে নেই। আমার মন যে আর দেরি সহ্য হচ্ছে না। জিনিয়া ভেতরে আসতে মিলি বলল, আপু কই ছিলা? কেন? মার্জি আপুর কাছে যাবে না? আমার ভিড়ের ভেতর যেতে ভালো লাগে না, তোরা যা। ওকে। এই শোন। হ্যাঁ বলো। রাফিকে দেখেছিস? না তো। ওকে যা। জিনিয়া সোজা আমার রুমে চলে আসলো। দরজা ঠেলে ভেতরে এসে জিনিয়া অবাক হয়ে গেল। আমাকে বিছানায় ঘুমোতে দেখে জিনিয়া কাছে এসে বিড়বিড় করে বলল, এ কি, ঘুমাচ্ছে? এটা কোনো কথা? বাইরে বিয়ে হচ্ছে আর এদিকে ঘুমাচ্ছে, আমি আরো একা একা বসে আছি। অনুমান একটা, দাঁড়া তোর ঘুমানো বের করছি। জিনিয়া টেবিলের উপরে থাকা পানিটা নিয়ে সোজা আমার মুখের উপর ঢেলে দিল। আমি হুড়মুড় করে লাফিয়ে উঠলাম। সামনে জিনিয়াকে দেখে মুখের উপর পানিগুলো মুছতে মুছতে বললাম, ম্যাম আপনি? কি হয়েছে? কই কিছু না হলে এভাবে ঘুমাচ্ছেন কেন? চোখটা লেগে এসেছে, খেয়াল করিনি। আপনি কষ্ট করে আসতে গেলেন কেন? কাউকে পাঠিয়ে দিলেই হতো। এত কথা বলেন কেন? আমি ওদিকে একা একা বসে আছি আর আপনি পড়ে পড়ে ঘুমাচ্ছেন। একা? ম্যাম এটা তো আপনার মামার বাড়ি, আপনি একা কেন থাকবেন? আমার তো 10-12টা জামাই আছে, আমি তাদের সাথে থাকবো। আপনি কেন ঘুমাচ্ছেন তাই বলুন।
আমাকে একা বসিয়ে রেখে? জিনের রাগ দেখে আমি মনে মনে বললাম, বুঝেছি, সারাদিনের রাগ আমার উপর দেখাচ্ছে। ওই আমাকেই পায় নাকি খালি, কি আর করার, বলে লাভ নেই। ফ্রেশ হওয়ার জন্য কেটে পড়ি, না হলে আমাকে জারি মারতেই থাকবে। চুপ করে আছেন কেন? ম্যাম, আমি ফ্রেশ হয়ে আসছি। বসুন বলছি, আগে আমার কথার উত্তর দিন। আপনি কেন? ম্যাম, আমি এক্ষুনি আসছি, 2 মিনিট। আমি দৌড়ে ওয়াশরুমে চলে গেলাম। আমাকে এভাবে যেতে দেখে জিনিয়া কোমরে হাত দিয়ে রেগে বলল, কি হলো? আমার কথার উত্তর না দিয়ে চলে গেল? এত বড় সাহস! আমাকে ইগনোর করতেছে। রাফির বাচ্চা রাফি, তোকে আমি। জিনিয়া সোজা ওয়াশরুমে ঢুকে গেল। আমি মনে মনে বললাম, যাক, বেঁচে গেছি। ওখানে থাকলে আরও কত কি শুনতে হতো। খালি সবসময় রাগ দেখায়। জিনিয়া এসে আমার পেছনে দাঁড়িয়ে গেল। আমি পেছনে ঘুরতে চমকে উঠলাম। এক লাফে পেছনে সরে গেলাম। নিজেকে সামলাতে না পেরে পেছনে দেয়ালের সাথে ধাক্কা খেয়ে একেবারে জিনের উপর এসে পড়লাম। জিনিয়া অবাক হয়ে আমাকে বলল, আপনার হাত কি সবসময় এই জায়গাতেই এসে থামে? আমি চমকে উঠে দ্রুত হাতটা সরিয়ে বললাম, আপনি আপনি এখানে কি করছেন? নাচতেছি, দেখবেন? না মানে, ওয়াশরুমে হঠাৎ আপনি চলে আসলেন যে, আর আমি কি জানতাম নাকি আপনি আমার পিছনে এসে দাঁড়িয়ে আছেন? চোখ নেই আপনার সাথে? আমি মনে মনে বললাম, নিজে দোষ করবে, তাও সব দোষ ঘুরে ফিরে আমার উপরে আসবে। বাথরুমে কে আসতে বলেছিল নাকি? কি এক মুশকিল। আচ্ছা সরি, আমি ফ্রেশ হয়ে আসি তাহলে। আমি কি আপনাকে... কথাটা বলতে না বলতেই রুম থেকে জিনিয়ার আম্মু ডেকে উঠল। রাফি, তুমি রুমে আসো। রাফি। জিনিয়া বলল, আম্মু, আম্মু এখানে আবার কি করছে? আমি দ্রুত জিনিয়ার মুখ চেপে ধরলাম। ইশারায় বললাম, চুপ থাকুন। আমাদের দুজনকে যদি এই অবস্থায় আপনার আম্মু একবার দেখে নেয় তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। জিনিয়া আমার একদম কাছে চলে এসছে। আমার একটা জিনিয়ার মুখ আটকানোর সাথে সাথেই নাকটাও চেপে ধরে আছে, যার কারণে জিনিয়ার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ঘন ঘন শ্বাস নিচ্ছে জিনিয়া। এদিকে জিনিয়ার আম্মু বলল, কই গেল ছেলেটা? রুমের দরজাটাও তো খোলা। বাথরুমে গেল নাকি উনি? উনি আবারও ডেকে বললেন, রাফি, রুমে আসো। আমি এবার কোনো উপায় না পেয়ে বললাম, ম্যাডাম, আমি শাওয়ার নিচ্ছি। ও তো বলল, আচ্ছা ঠিক আছে। ম্যাডাম কিছু বলবেন? না থাক, তুমি শাওয়ার নিয়ে আমার সাথে একবার দেখা করো। ওকে ম্যাডাম। জিনের আম্মু চলে গেল। জেনে আমার হাতে কামড় বসিয়ে দিছে। আমি ব্যথা পেয়ে হাতটা সরিয়ে বললাম, ম্যাম কী করছেন? কামড় দিচ্ছেন কেন? জিনিয়া কিছু বলছে না। ঘন ঘন শ্বাস নিয়ে চলেছে জিনিয়া। জিনের এমন অবস্থা দেখে আমার জন্য মাথা ঘুরে গেল। এমনিতে জিনিয়া কেসকে দারুণ হট লাগছে, তারপরে এমন যৌবনের তীক্ষ্ণ নেশা। জিনিয়াকে অবস্থায় যে কোনো ছেলে দেখলে যে কোনো ছেলেরই এখন নিজেকে সামলাতে কষ্ট হবে। আমি মুহূর্তের মাঝে খেয়াল করলাম জিনিয়ার উষ্ণ ঠোঁটগুলো কাঁপছে। কানের কাছ দিয়ে হালকা ঘাম গলা বেয়ে গড়িয়ে যাচ্ছে। জিনিয়ার চুল থেকে এক আলাদা ঘ্রাণ আসছে। জিনিয়ার মুখটা লাল হয়ে উঠেছে, যার কারণে জিনিয়াকে আরো সুন্দর লাগছে। জিনিয়া মনে মনে বলল, আমার দিকে আবারও তাকিয়ে আছে হনুমানের মতো। কি এমন দেখছে আমাকে, গাধা একটা? জিনিয়া কিছু বলতে যাবে অমনি আমি জিনিয়ার মুখে হাত দিয়ে জিনিয়াকে চুপ করে দিলাম। আমাকে এমন করাতে দেখে জিনিয়া একটু অবাক হয়ে গেল। আমার চোখে তাকিয়ে জিনিয়া একটু অবাক হয়ে গেল। এই চোখে যেন আলাদা এক নেশা কাজ করছে। আমি মনে মনে বললাম, জিনিয়াকে বাইরে বের করে দিতে হবে, না হলে নিজেকে আমি সামলাতে পারবো না। জিনিয়া হাত দিয়ে ইশারা করে বলল, কি হচ্ছে এসব? আমি বললাম, ম্যাম আপনি চলে যান বাইরে, এখানে থাকলে অঘটন ঘটে যেতে পারে। জিনিয়া মনে মনে বলল, অঘটন? কি আবল তাবল বলছে ছেলেটা? অঘটন তো আপনার সাথে ঘটবে। আগে আমাকে এটা বলুন, আপনার হাত আমার ওখানে কেন গেল? সরি, আমি কি ইচ্ছে করে দিছি? আপনি না একটা ভদ্র শয়তান, বুঝলেন? আপনি আমার শরীরের আর কোনো জায়গায় টাচ করার বাকি রেখেছেন বলুন তো? এই, আমি কি আপনার বউ? বউকেও তো মানুষ এত টাচ করে না। আমি কিছু না বলে জিনিয়াকে বের করে দিলাম। দরজা লক করে বললাম, আরেকটু হলেও কিছু একটা করে বসতাম। মেয়েটাকে এত সুন্দর লাগছে আজকে, কি আর বলবো। এভাবে ভেতরে আসে কেউ, মাথায় খালি রাগটাই আছে, আর কিচ্ছু নাই। আমি যে একটা ছেলে মানুষ, তার কি কোনো খেয়াল আছে? জিনিয়া এদিকে রাগে আগুন। বের করে দিল? এত বড় সাহস, আমাকে বের করে দিল? রেগে দরজা একটা লাথি মেরে বলল, দরজা খুলুন, খারাপ হয়ে যাবে কিন্তু। দরজা খুলুন বলছি। আমি ভেতর থেকে বিড়বিড় করে বলছি, দেখো শুরু হয়ে গেছে, দূর চিল্লাক, আমি ফ্রেশ হয়ে নিই আগে। জিনিয়া কোনো সাড়া না পেয়ে রেগে খাটের উপর এসে বসে পড়ল। বের হ আজকে, দেখাচ্ছি তোকে। আমাকে বের করে দিল, আমার কথা শেষ না হতেই আমার মুখের ওপর দরজা লাগিয়ে দিল। পিয়ের বাচ্চা, বের হ আজকে তুই, তোকে ক্রস ফায়ার করবো আমি। ওদিকে জিনিয়ার মা মেয়েকে কোথাও খুঁজে না পেয়ে মিলিকে বলল, এই মিলি, এদিকে শোন। কি হয়েছে? জিনিয়া কই? দেখিনি। দেখিসনি? কোথায় গেল মেয়েটা? উধাও হয়ে গেল নাকি?
ও মনে হয় রাফি ভাইয়ের রুমে গেছে। রাফির রুমে? কই দেখলাম না তো, আমি তো একটু আগে আসলাম। আমার কাছে আপু শুনছিল রাফি ভাইয়াকে, তারপর ওইদিকে তো গেল। কি বলবো মেয়েটাকে, ওর কাছে তো গয়নাগুলো রয়েছে। দেখ তো রাফির রুমে আরেকবার যা, বল গয়নাগুলো আনতে। আচ্ছা দেখছি। এদিকে আমি ফ্রেশ হয়ে বাইরে বের হয়ে চুল মুছে তোয়ালেটা খাটের উপর ছুঁড়ে মারলাম, কিন্তু তোয়ালেটা দুর্ভাগ্যবশত জিনের উপর গিয়ে পড়লো। আমি রাফিয়ে উঠলাম, মনে মনে বললাম ম্যাম তো যায়নি এখনো। এই রে, না দেখে তোয়ালেটা ছুঁড়ে মেরেছি, এখন কি হবে? বলি বিপদ কি আমার জন্য আগে থেকে বসে থাকে নাকি? আমি আস্তে আস্তে তোয়ালেটা টান দিয়ে সরাতে চমকে উঠলাম, মনে মনে বললাম বাব্বা, রাসেল ভাইপারের মতো ফসফস করছে আগে, চোবর মারলে আমি শেষ। আমি কোনো মতো হালকা হেসে বললাম সরি ম্যাম, আমি আসলে দেখিনি, আমি মনে করেছি আপনি চলে গেছেন, সরি। চিনি উঠে এসে আমার গলায় তোয়ালেটা পেঁচিয়ে টান দিয়ে নিজের কাছে এনে রেখে বলল চোখ কি আকাশের দিকে থাকে? সরি ম্যাম। সরি 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 শুনতে শুনতে আমার কান পচে গেছে। না আর বলবো না তাহলে। ম্যাম আমার কোনো দোষ নেই, আসলে আমি ফেঁসে যাচ্ছি, প্রকৃতি আমার উপর মনে হয় রেগে আছে, তাই বারবার আমি বিপদে পড়ে যাচ্ছি। লেকচার? আমাকে লেকচার শোনানো হচ্ছে? ওই আমাকে বের করে দেওয়ার সাহস হলো কি করে আপনার? আমার কথা শেষ হয়েছিল? ম্যাম আপনি কেন বুঝতে পারছেন না, আমি আপনাকে ইচ্ছে করে বের করে দিইনি। তাহলে কেন বের করেছেন শুনি? না মানে কি মানে কি? আমি কোনো উপায় না পেয়ে বলেই ফেললাম ম্যাম আপনাকে আজ অনেক সুন্দর লাগছে, আমি একটা ছেলে মানুষ, এভাবে আপনি আমার সামনে আসলে আমি কি করে নিজেকে সামলাবো? আপনি বুঝতে পারছেন না কেন? জিনের মুখটা টমেটোর মতো লাল হয়ে উঠেছে, আমতা করে বলল কি বলছেন? সরি, মুখ ফসকে বেরিয়ে গেছে। আপনি এসব কথা কই পান? এইসব কথা বলার সাহস কি করে হয় আপনার? সরি ম্যাম। আপনি এসব কথা আর বলবেন না কখনো, জানেন আপনি আপনার এই কথাগুলো আমাকে অস্থির করে তোলে, আমাকে এলোমেলো করে তোলে, আমাকে ঠিক থাকতে দেয় না। ম্যাম কি বলছেন? চুপ গাধা একটা। জিনের মুখটা লাল হয়ে গেছে, নিঃশ্বাস ঘন হয়ে উঠেছে, দুজনের দিকে অপলক তাকিয়ে আছি। জিনের এমন অস্থির হয়ে উঠতে দেখে আমি নিজেকে সামলাতে পারলাম না, অন্যদিকে মুখ করে বললাম ম্যাম আমি রেডি হয়ে আসছি। আমি চলে যেতে গেলে জিনে আমাকে টান দিয়ে কাছে এনে আমার চোখের দিকে তাকিয়ে বলল আমাকে পাগল করে দিয়েছেন আপনি, এখন পালাচ্ছেন কেন? ম্যাম প্লিজ চলুন। কোথায়? বাইরে, এমন চলতে থাকলে কিছু একটা ঘটে যাবে। কি ঘটবে? জানি না, চলুন, কেউ দেখে নেবে। আমার মাথা কাজ করছে না, আমাকে আগে ঠিক করুন। কি বলছেন ম্যাম, আমি আপনার পিয়ে? নিকোচি করেছি তোর পিয়ের, এদিকে আমাকে পাগল করে তুলে উনি পিয়ে পিয়ে মারাচ্ছে। ম্যাম প্লিজ কেউ। আমি আর কিছু বলতে পারলাম না, জেনে আমার ঠোঁটে নিচে ঠোঁট চেপে ধরলো। আমি অবাক হয়ে গেলাম, পুরো শরীর যেন মুহূর্তের মাঝে উত্তপ্ত লাভার মতো বিস্ফোরণ হয়ে উঠল, প্রতিটা লোম যেন আটকে উঠল, আমার সহ্যের সীমা যেন ভেঙে চড়ে চারখার হয়ে গেছে। জিনের ঠোঁটের চাপা উৎক্ষেপ যেন জ্বালিয়ে ছাই করে দেবে। আমি আচমকা জিনের কোমর ধরে নিজের সাথে জড়িয়ে নিলাম। জিনের নরম কোমরটাকে চাপ দিয়ে ধরতে জিনিয়া কেঁপে উঠল, আমার পিঠ খামচে ধরল জিনিয়া যেন উম্মাদ পাগলের মতো হয়ে গেছে, আমাকে নিজের হৃদয়ে যেন জোরে আষ্টে পিষ্টে এক করে নিতে চাইছে। এমন সময় হঠাৎ রুমে মিলি ঢুকে যে আমাকে ডাকতে যাবে অমনি মিলে লাফিয়ে উঠল, বড় বড় চোখ করে তাকে মনে মনে বলে এ আমি কি দেখছি? স্বপ্ন দেখছি না তো, সত্যি সব ঘটছে। আপু আর রাফি ভাইয়া ইয়ে করছে, আমার মাথা ঘুরছে, কি হচ্ছে এসব? মিলি দ্রুত বাইরে বেরিয়ে এসে মুখে হাত দিয়ে বলল সাংঘাতিক ঘটনা, কিন্তু কিভাবে আপু অবশেষে? আমার তো বিশ্বাসই হচ্ছে না, আমার তো গা কাঁপছে, মাথায় কিচ্ছু কাজ করছে না। মিলি সিঁড়ি দিয়ে সব ভাবতে ভাবতে নিচে নামছে, মিলি যেন হুঁশ নেই। মিলিকে নিচে আসতে দেখে ওর আম্মু এসে বলল কিরে পেলি? হ্যাঁ কানে শুনিসনি? বললাম জিনিয়াকে পেলি? হ্যাঁ বলেছিস? কি বলবো? গয়নার কথা। আর গহনা, ওইদিকে তুফান চলছে আর তুমি আছো গয়না নিয়ে। মিলি বিড়বিড় করতে করতেই চলে গেল। মিলির মা বলল পাগল হয়ে গেল নাকি? কি বললাম আমি আর ও কি বলে গেল? দুটা মেয়েকে নিয়ে আর একদম পারি না, আমি যে কি করি। এদিকে আমি জিনিয়াকে সরিয়ে দিলাম, দুজনে হাঁপিয়ে চলেছি, আমার ঠোঁট থেকে রক্ত বেরোচ্ছে। জিনিয়া পাগলের মতো আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে আবারও ঝাঁপিয়ে পড়ল। আমি আহত শত্রুর মতো নিজেকে সমর্পণ করে দিলাম। প্রায় 10 মিনিট পর আমি আবারও জিনিয়াকে ছাড়িয়ে নিলাম। জিনিয়া যেন পাগল হয়ে গেছে, কোনো কথাই শুনতে চাইছে না। জিনিয়া কেমন অস্থিরতা দেখে আমি জিনিয়াকে শান্ত করার জন্য একটানে নিজের বুকে জড়িয়ে নিলাম।
জিনে অনেক সারাবার চেষ্টা করলো, তবে আমি জিনাকে ছাড়লাম না। আমি বুঝতে পেরেছি জিনাকে শান্ত না করলে কিছুতেই ছাড়বে না। জিনে আমার বুকে নাক ঘষে ঘষে বলল, আমাকে বাধা দিচ্ছেন কেন? আপনার সাহস হয় কি করে? ম্যাম নিজেকে শান্ত করুন, আপনি জানেন আপনি কি করে বসেছেন। দরকার নেই, ছাড়ুন আমাকে। সরি, এখন আপাতত পারবো না, আপনি একদম পাগল হয়ে গেছেন। জিনে আর কিছু বলল না, চুপচাপ আমার বুকে পড়ে রইল। বেশ কিছুক্ষণ পর আমি জিনাকে ছেড়ে দিলাম। জিনের তো লজ্জায় মুখ লাল হয়ে গেছে, এমন একটা পরিস্থিতিতে পড়ে যাবে কে জানতো। আমি খাটের উপর বসে পড়লাম। কি বলবো জিনিয়াকে কিছু বুঝতে পারছি না। জিনি এসে আমার পাশে বসে পড়ল। দুজনেই চুপচাপ বসে আছি, কেউ যেন কোথায় খুঁজে পাচ্ছে না। মাত্র ঘটে যাওয়া ঘটনাটা সব কিছু পাল্টে দিয়েছে। সরি। জিনি আমার দিকে তাকিয়ে নরম সুরে বলল, কেন? বুঝতে পারছেন না? সরি বলার কি আছে? ম্যাম এসব কি ঠিক হলো? জানি না, তবে আমি ঠিক ভুল বুঝতেও চাই না। জিনিয়া উঠে গেল, বাইরে যেতে যেতে বলল, আগামী সপ্তাহে আমরা বিয়ে করছি, প্রস্তুত হয়ে নিয়েন, বাই। আমি চমকে উঠলাম। জিনিয়া চলে গেল। আমি হাঁ করে তাকিয়ে আছি। ম্যাম বলে গেল কি? বিয়ে? কার বিয়ে? মানে কি বলে গেল? আমার আর ম্যামের বিয়ে? এটা কি করে সম্ভব? কিস করে একেবারে বিয়ের দড়ি গলায় ঝুলিয়ে দিল। এই কদিন আমার হাল বেহাল হয়ে গেছে। এখন যদি বিয়ে হয় তাহলে সারা জীবন আমাকে বাঘিনীকে সহ্য করতে হবে। জীবনটা তো আমার গেল না। ম্যামকে বোঝাতে হবে, হ্যাঁ বোঝাতেই হবে। জিনিয়া নিচে নামতে নামতে মনে মনে বলল, মাথাটা একদম খারাপ হয়ে গিয়েছিল। কি করে এসব করে ফেললাম? আমার কি দোষ? আমি নিজেকে একদম আটকাতে পারিনি। যাই হোক, যা হওয়ার হয়ে গেছে। গাধাটাকে এখন বিয়ে করে নিলেই তো হলো। হনুমানটা আমার দেহ মন সবই লুটে নিয়েছে, এখন আর ভেবে লাভ নেই। জিনিয়ার মা তার মেয়েকে দেখে তাড়াতাড়ি এসে বলল, এই জিনিয়া, এদিকে আয়। কই গিয়েছিলি? এদিকে ওদিকে খুঁজে বেড়াচ্ছি তোকে। কেন, কি হয়েছে? আরে মার্জিয়ার জন্য যে গয়না এনেছিলি সেগুলো কই? ও দেখো, আমার রুমের ড্রয়ারে আছে। কিরে, তোকে এমন দেখাচ্ছে কেন? ঠিক আছে সব? হ্যাঁ আমি ঠিক আছি, আমি রুমে যাচ্ছি, তুমি গয়নাগুলো নিয়ে যাও। চল। এদিকে মিলি সবার সাথে বসে আছে আর সবাইকে ওসব কিছু বলেই চলেছে। মিলির কথা শুনে সবাই অবাক, এটা কি করে হতে পারে? তখন আফরিন বলল, তুই ঠিক দেখেছিস তো? আমি কি কানা যে আমি ভুল দেখবো? তাহলে তুই যা বলছিস তা যদি সত্যি হয় তাহলে রাফি ভাইয়া তো এখনই আমাদের দুলা ভাই হবে, তাই না? তাই তো হিসেবে হয়। যাক, ভালোই হয়েছে, আপু অবশেষে কাউকে চয়েস করেছে। এটা মানতেই হবে যে রাফি ভাইয়া কিন্তু সেই লাকি। তুই চুপ কর তো, তোকে কি কথা বলতে বলেছে? আইসে এখানে কথা বলতে। তোরা দেখছিস ও আমার সাথে কেমন বিহেভিয়ার করছে। আমি কি করলাম? তোরা এখনো নিজেদের মাঝে এইসব ঠিক করিসনি? তোরাও পারিস। এই আরফিন, চল তো, ওদের একা ছেড়ে দে। শোন, তোরা নিজেদের মাঝে সব কিছু ঠিক কর, এরপর যেন আর এমন না দেখি। আরফিন আয়। হ্যাঁ চল। আফরিনার শিখা চলে গেল। মিলি মুখ ঘুরে পাশে সরে বসলো। সিয়াম চুপ করে বসে আছে। কিছুক্ষণ চুপ থাকার পর সিয়াম বুঝতে পারল মিলি কথা বলবে না। এ মেয়ের রাগ ঠিক ওর বোনের মতোই। অবশেষে সিয়ামই বলল, চুপ করে আছিস কেন? আমার ইচ্ছে, আমি চুপ করে আছি, তাতে তোর কি? মিলি, তুই কি পাগল হয়ে গেছিস? কি একটা সামান্য বিষয় নিয়ে তুই এমন রেগে আছিস? আমি তোকে কতবার বুঝালাম, তুই কিছুই বুঝতে পারছিস না। তুই কি এখনো ছোট আছিস? আমাকে অত বোঝাতে হবে না। ওই দেখ, আবারও তোরা কথা বলছিস। মিলি রেগে সিয়ামের কাছে এসে বলল, আমার কথা তো তারা মনে হবে, অন্য মেয়েদের কথা খুব ভালো লাগে। যাক বাবা, এখানে আবার অন্য মেয়ে কই থেকে আসলো? মিলি, তুই বোঝার ট্রাই কর। আমাকে এত বোঝাতে হবে না। মিলি রেগে উঠে গেল, চলে যেতে যাবে। অমনি সিয়াম মিলের হাত ধরে নিল। মিলে পিছনে তাকিয়ে বলে, হাত ছাড়। সিয়াম মিলিকে টান দিয়ে বসিয়ে দিল। আমাকে যেতে দে, আমার তোর সাথে একদম কথা বলতে ইচ্ছে করছে না। কেন, আমি কি তোর শত্রু? কথা বললেই কি তোর গা পচে যাচ্ছে? জানি না। দেখ মিলি, সিচুয়েশনটা বুঝ। ভালোবাসা বলা যতটা সহজ, বাস্তবে ততটাই কঠিন। তোর ফ্যামিলিকে দেখ আর আমার ফ্যামিলিকে দেখ। তুই কি মনে করেছিস তোর পরিবার এসব মেনে নিবে? কখনোই মানবে না। দেখ, ভালোবাসা হয়ে যায়, আমিও জানি। আর তুইও অনেক ভালো একটা মেয়ে। হয়তো আমার মনেও তোর প্রতি ফিলিংস আছে, কিন্তু এর মানে এই না যে আমরা একে অপরকে এত সহজেই পেয়ে যাব। বাস্তবতা দেখ মিলি। মিলি মুখ ফুলিয়ে বলল, আমি তোকে ভালোবাসি, এটা কি যথেষ্ট না? জানিস এই বুকে কত কষ্ট হয়, বুঝিস তুই?
বুঝিস না তো, আমার কি একটু অধিকার নেই? তুই এসব তো দেখবিই না। ভালোবাসা না পাওয়ার কতটা কষ্ট তুই কি করে বুঝবি? আসিস খালি লেকচার দিতে। শ্যাম দেখলো মিলির চোখে পানি। শ্যাম মনে মনে বলল, কি করবো এই মেয়েকে নিয়ে? মন মতো কি সব কিছু হয়? কিছুই বুঝতে চাইছে না। শ্যাম একটু কাছে এসে মিলির চোখের পানি মুছে দেয়। কান্না করছিস কেন? তোর কি? আমি কান্না করলে তোর কি? পাগল নাকি? এভাবে কেউ কান্না করে নাকি? লোকে দেখলে কি বলবে? তুই তোর লোক নিয়েই থাক, আমার কথা তোকে ভাবতে হবে না। আচ্ছা, আর কান্না করতে হবে না, এখন থাম। এভাবে কান্না করলে তোকে কিন্তু অনেক কিউট লাগে। ফাজলামি করছিস? একদম না, সত্যি। শ্যাম মুখটা মিলির কানের কাছে এনে বলে, আমিও তোকে ভালোবাসি। মুহূর্তের মাঝে মিলির মুখটা লাল হয়ে গেল। নিচের দিকে মুখ করে মিলি বলে, আমাকে এত কষ্ট দিয়ে এখনো এসব বলছে? লাগবে না আমার কারো ভালোবাসা। লাগবে না? সত্যি? তাহলে আর কি? তাহলে আমি অন্য কাউকে। মিলি শ্যামের মুখে হাত দিয়ে রেখে বলল, অন্য মেয়ের কথা মুখে আনলে মেরে ফেলবো একদম। আমার কথা বলবি, আমাকে দেখবি, নাহলে তোকে মেরে ফেলবো আমি। এবার রাগ কমেছে? না। এখনো কমেনি? না। কেন? কমবে। রাফি ভাইয়ের মতো তুইও আমাকে একটা রাগ ভাঙার কিস দিস। শ্যাম অবাক হয়ে মিলির দিকে তাকিয়ে আছে। বলে কি মেয়েটা মাথাটা কি একদম গেছে? শ্যাম দাঁড়িয়ে মিলির মাথায় টোকা দিয়ে বলল, ছাগল একটা, খালি বাদরামো, চলো ভিতরে। শ্যাম চলে গেল। মিলি মুখ ফুলে বিড়বিড় করে বলল। মিলি উঠে দৌড়ে শ্যামের পেছন পেছন চলে গেল। এদিকে অফিসের মিটিংয়ে আকরাম সাহেব চুপ করে বসে আছেন। মিটিংয়ে সবাই বুঝতে পারছে না কি হচ্ছে। একজন অবশেষে বলে ফেলল, স্যার আপনি কি আপসেট? বলতে পারেন। আসলে শরীফ চৌধুরী আমাদেরকে আর কোনো টেন্ডার দিতে বাধা দিচ্ছে না। এমন তো হয় না, বুঝতে পারছি না কি হচ্ছে। তাহলে তো ভালো খবর স্যার, তাহলে তো আমাদের আর কোনো বিপদ নেই। সেটা ঠিক, তবে সকালে খবর পেলাম ওরা সিঙ্গাপুরে বিজনেস শুরু করে দিয়েছে। এটা কি করে পসিবল? আমার ফুল ডিটেলস চাই। একটা কাজ করুন, লোক লাগান, দুদিনের মাঝে আমার সব ডিটেলস চাই। ওকে স্যার, আমি সব ব্যবস্থা করছি। দেখতে দেখতে মার্জের বিয়ে শেষ হয়ে গেল। পরদিন জেনিয়া আর দেরি না করে চলে আসলো। আমি বাসায় চলে আসছি। বিকেলে কফি খেতে খেতে অফিসের ফাইলগুলো দেখছিলাম। এমন সময় আয়শা রুমে এসে বলে, কি করো? কাজ করছি, কিছু বলবি? আম্মু ডাকছে। আমাকে? আচ্ছা যা, আমি আসতেছি। আচ্ছা। আয়শা নিচে আসলে আম্মু বলল, কি রে, তোর ভাই কই? আসতেছি। আমি পিছন থেকে গিয়ে মাকে বললাম, আমাকে ডেকেছো? হ্যাঁ, এদিকে আয়, বস এখানে। আমি বসে পড়ার পর মা বলল, এখন কোনো কাজ আছে? না। কেন? তাহলে রেডি হয়ে নে। কেন, কোথাও যাবে? হ্যাঁ। কোথায়? মেয়ে দেখতে। মেয়ে দেখতে? আম্মু কি সব রেডি করে রেখেছে নাকি? হঠাৎ এমন কথা? আম্মু, হঠাৎ এই কথা যে? এত কথা না বলে যা, রেডি হ। আম্মু আমি কোনো কথা শুনতে চাচ্ছি না। তোর আব্বু যেতে বলেছে। আমাদের পছন্দ হলে পরে তোর আব্বু পাকা কথা বলে আসবে। নে চল। আম্মু উঠে গেল। আয়শা হেসে বলল। আয়শা দৌড়ে চলে গেল। আমি বসে আছি। আজ তো একদম শেষ। কি হবে এখন? আম্মু যা হাবভাব দেখছি তাতে বিয়ে এবার দিয়েই ছাড়বে মনে হচ্ছে। ভারী বিপদে পড়লাম তো। অন্যদিকে জিনিয়া মাত্রই ঘুম থেকে উঠে কফির কাপে চুমুক দিয়ে ফোনটা হাতে নিয়ে দেখলো বিকেল হয়ে গেছে। নাইটিটা ঠিক করে জিনিয়া আমার নাম্বার বের করে আমাকে কল করলো। আমার ফোনটা বাজতে চমকে উঠলাম। ফোনটা বের করে দেখলাম জিনিয়া কল করেছে। এটা দেখে মনে মনে ভাবলাম, এদিকে এক জ্বালা আরেকদিকে আরেক প্যারা। এমন মনে হচ্ছে আমি চিপায় ফেসে গেছি। আমি ফোনটা ধরলাম। জি ম্যাম। কই আপনি? বাসায়। কি করেন? বসে আছি। কাজ নেই? না, অফিসের সব কাজ তো করে নিয়েছি। গুড, তাহলে একটা কাজ করুন, আমাকে পিক করুন একটু পর। পারবো না। মানে আমি বের হচ্ছি। কই? মেয়ে দেখতে। মানে আম্মু মেয়ে দেখেছে, এখন দেখতে যাব। কথাটা শুনে জেনে রেগে গেল। হাতের কাপটা ছুঁড়ে ফেলে দিল। জানালা শব্দ শুনে রুমে এসে দেখলো নিচে কাপটা পড়ে আছে। জিনের দিকে তাকিয়ে দেখলো জিনিয়া রেগে আছে। আর কিছু না বলে কাঁচের টুকরোগুলো সাফ করতে লাগলো জাহানারা। আমি এদিকে বুঝতে পারলাম জিনিয়া রেগে গেছে। ম্যাম, রাখছি। জিনিয়া ফোনটা রেখে রেগে বলল, মেয়ে দেখতে যাওয়া তাই না? দেখাচ্ছি তোর মেয়ে। বিয়ে করবে? হ্যাঁ, বিয়ে করা দেখাচ্ছি তোকে। সাহস কত বড়! জিনিয়া ওভাবে বেরিয়ে আসলো। জিনিয়া কীভাবে বের হতে দেখে তার মা আর মিলে অবাক হয়ে গেল। জিনিয়া হনহন করে বেরিয়ে গেল। গাড়ি নিয়ে সোজা টান দিল জিনিয়া। এদিকে আমি ফোনটা রেখে মনে মনে ভাবলাম, ম্যাম মনে হলো কথাটা শুনে রেগে গেছে। আমার যতদূর মনে হয় ম্যাম শান্ত বসে থাকবে না,
নিশ্চয়ই কিছু করবে। কোন বিপদে বললাম আমি। এদিকে আম্মু বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, অন্যদিকে ম্যাম বিয়ের জন্য অর্ডার দিয়ে রেখেছে। কোথায় যাব আমি? জিনিয়ার আম্মু সোফায় বসে তার স্বামীর কাছে ফোন করতে যাবে, অমনি জিনিয়ার আব্বু বাসায় ঢুকে পড়ল। স্ত্রীকে ওভাবে বসে থাকতে দেখে উনি হালকা কেসে উঠলেন। জিনিয়ার মা সামনে তাকে দেখলো জিনিয়ার বাবা এসে গেছে। তবে উনি রাগি চোখে তাকিয়ে উঠে আসলো আর সামনে দাঁড়িয়ে বলল, কি দরকার ছিল আসার? ওখানে আরেকটা বিয়ে করে থেকে যেতে দরকার ছিল না তো বাসায় আসার। জিনিয়ার আব্বু মনে মনে বলে, অনেক রেগে আছে, ওকে শান্ত করা খুব সহজ বলে তো মনে হচ্ছে না, ও রেগে লাল হয়ে আছে। স্বামীকে চুপ থাকতে দেখে জিনিয়ার মা বলল, চুপ করে আসো কেন? বোবা হয়ে গেলে নাকি? কি বলছি কানে যাচ্ছে না তোমার? পাশে দাঁড়িয়ে থাকা জাহানা রেখে বলল, এই আমার লাগেজগুলো রুমে রাখতে বলতো। আচ্ছা স্যার। ওইদিকে কি কথা বলছো? আমার সাথে কথা বলো, আমার কথার উত্তর দাও। শরীফ সাহেব স্ত্রীর হাত ধরে এনে সোফায় বসিয়ে দিল। লক্ষ্মীটি মাথা ঠান্ডা করো, তুমি তো সবই জানো। আর আমি কি ইচ্ছে করে থেকেছি? জানো একটা খুশির খবর, আমার এতদিনের স্বপ্ন পূরণ হয়েছে। তোমার স্বপ্ন তুমি পূরণ করো, সরো এখান থেকে। আমার কথা কারো মনে আছে নাকি? আমি কে? আমি তো চলে আসছি, শোনো। আর আমি যাব না তো, ওই দিকটাই সব সামলে এসেছি। আর রাগ করো না, শোনো না, সিঙ্গাপুর থেকে তোমার জন্য লেটেস্ট গয়না এনেছি। এসব তুমি পড়ো, আমার লাগবে না। রাগ করো না। আর তো কি করব? তোমার মেয়েটাও হয়েছে তোমার মতো, একটা কথাও আমার শোনে না। কে? মিলি? আমি বকে দিব, সমস্যা নেই। মিলি না তোমার আদরের মেয়ে, তোমার জেরোস্কোপি। জিনিয়া কি করলো আবার? কি করবে আর? বয়স কম হয়েছে, বিয়ে করবে না নাকি? ও এই কথা, তুমি ঠিক বলছো। আমি কথা বলবো আজকে ওর সাথে। কোথায় ও? রুমে? একটু আগে হন হন করে বেরিয়ে গেল, গায়ের নাইটিটা পর্যন্ত খোলেনি। কি বলে? কোথায় গেছে? আমার কাছে কি বলে কখনো? তুমি যেমন আমাকে কিছু বলো না। না তা ঠিক আছে, তবে এভাবে কেউ গেল? দাঁড়াও আমি কল দিচ্ছি। শরীফ সাহেব মেয়েকে কল করলেন। জিনিয়া গাড়িতে বসে আছে, রাগে যেন ফসফস করছে। ফোনটা বেজে উঠছে। জিনিয়া রিসিভ করে বলল, আব্বু বলো। কিরে মা, কই তুই? আমি বাসায় এসে শুনলাম তুই নাকি বিয়ে হচ্ছিস। তোর মা টেনশন করছে। আব্বু তুমি এক কাজ করো, কি? মাকে বলো টেনশন না করতে, আমি বিয়ে করে বাসায় আসবো। জিনিয়ার বাবা তো চমকে উঠল। বিয়ে? মা কাকে বিয়ে করবি? কি বলছিস এসব? কাকে আবার? বিয়েকে? হারামি নাকি মেয়ে দেখতে যাবে? দেখাচ্ছি ওকে মেয়ে। আব্বু আমি বিয়ে করেই বাসায় আসবো, টেনশন করো না, রাখছি। জিনিয়ার মা অবাক হয়ে বলে, কি গো, কিসের বিয়ে? কি হলো? জিনিয়ার বাবা সোফায় বসে বড় একটা শ্বাস নিল। তুমি তোমার মেয়ের বিয়ে নিয়ে এত টেনশন করো না, এবার আর করতে হবে না। মানে? মানে তোমার মেয়ে বিয়ে করে নাকি বাসায় আসবে। মানে কাকে বিয়ে করবে? বিয়েকে। বিয়ে মানে ওই রাফি? জিনিয়ার মা মাথায় হাত দিয়ে বলে, হায় হায়, মেয়েটা শেষে এই কাজ করলো। ছেলের কি অভাব হয়েছে নাকি? তোমার মেয়েকে কিছু বললে না তুমি? মেয়ে বড় হয়েছে, ওর সিদ্ধান্তই আমরা কি করতে পারি। আর আমার মনে হয় না ও কোনো ভুল সিদ্ধান্ত নেবে। এতটা বোকা আমার মেয়ে না। হয়েছে, বুঝেছি। তুমি যেমন তোমার মেয়েও তেমনই। যা ইচ্ছে করো, আমি এই বাসা থেকে চলে যাব। আর পারছি না। শান্ত হও, দেখি না কি হয়। আচ্ছা চলো রুমে চলো, আমার সাথে আসো। আমার ভালো লাগছে না। আসো না, আসো তো। এদিকে আয়শা রেডি হয়ে এসে আমাকে বলে, ভাইয়া আমাকে কেমন লাগছে? ভালো। কি হলো ভাইয়া, তোমার মুখটা এমন লাগছে কেন? কি হয়েছে? কিছু না। আচ্ছা বুঝছি, তুমি বিয়ে করতে চাও না তাই না? খুব জানিস? হ্যাঁ জানি জানি। আচ্ছা তুমি কাউকে পছন্দ করো না, তাকে বিয়ে করে নিলেই পারো। পাকা পাকা কথা শিখেছিস তো। আমি কাকে পছন্দ করব না করব সেটা তোকে জানতে হবে না। এমন সময় দরজায় দাঁড়িয়ে জিনিয়া বলল, কিন্তু আমাকে তো জানতে হবে তাই না? আয়শার আমি দরজা দিকে তাকালাম। জিনিয়াকে দেখে আমি চমকে উঠলাম। এ আবার এখানে কি করে আসলো? আবার কি কাণ্ড করে কে জানে। ভাইয়া কে মেয়েটা? আমার বস। ওয়াও কি সুন্দর। আসুন আপু, ভেতরে আসুন। তুমি কে? ভাইয়ার একমাত্র বোন, আমি আয়শা। ও আচ্ছা। জিনিয়াকে ভেতরে না এসে বলল, বসুন। জিনিয়া আমার সামনে এসে সোফায় বসে পড়ল। আমার দিকে রাগি চোখে তাকিয়ে আছে জিনিয়া। আমি ভয়ে ভয়ে আছি। ম্যাম আপনি এখানে? কেন, আসতে মানা আছে নাকি? না না, মানা থাকবে কেন? মানে আপনি হঠাৎ করে এখন আসলেন তো, তাই আর কি। তা এত রেডি শেডি হয়ে কই যাচ্ছেন?
আমি চুপ করে আছি, কি বলবো বুঝতে পারছি না। এমন সময় আয়েশা বলে, আপু ভাইয়ার জন্য আম্মু মেয়ে দেখতে যাবে। তাই নাকি? হ্যাঁ, আমরা এক্ষুনি বের হচ্ছিলাম। ও আচ্ছা, বিয়ে করবে তোমার ভাইয়া, তাই না? আচ্ছা আয়েশা, আমাকে দেখতে কেমন লাগে? আপু আপনি তো অনেক সুন্দর, একদম পরীর মতো। তোমার ভাবি হিসেবে মানাবে না? সত্যি মানাবে, মানে একদম পারফেক্ট হবে। তাহলে আর মেয়ে দেখতে যাওয়ার কি আছে বলো? রিয়েলি? আমি এখনই আম্মুকে বলছি। আমি আয়েশাকে কিছু বলার আগে আয়েশা দৌড়ে চলে গেল। ম্যাম, কি বলছেন এসব? আপনার সাথে তো আমি পরে বোঝাপড়া করব, আগে এইসব দিকটা দেখে নেই, বিয়ের স্বাদ আমি মিটিয়ে দেব। ম্যাম, এসব ঠিক হচ্ছে না। সে আমি আপনার কথা শুনতে চাচ্ছি না, একটু পর কাজে চলে আসবে। কাজী? হ্যাঁ কাজী। কি বলছেন এসব? ম্যাম, আপনার বাসায় এসব জানতে পারলে আমাকে গুলি করে মেরে ফেলবে। আপনি এখন চুপ করে থাকলে আমি আপনাকে গুলি করে মেরে ফেলবো। কি জ্বালা! জ্বালার দেখেছেন কি? বিয়েটা হোক, তারপর আপনাকে আমি জ্বালার প্রকারভেদ দেখাবো। আয়েশা ভেতরে এসে আম্মুকে বলল, আম্মু আম্মু ভাবি এসেছে। ভাবি? কার ভাবি? আমার ভাবি, তোমার বৌমা। থাপ্পড় খাবি, কি আবল তাবল বলছিস? সত্যি, বাইরে এসে দেখো। কি আবল তাবল বলছিস? আহা, এসে দেখো না। আয়েশা আম্মুকে বাইরে নিয়ে আসলো। যিনি আমার আম্মুকে দেখে সালাম দিল। তখন আমার আম্মু বলল, কে মা তুমি? আন্টি আমি জিনিয়া। মা, উনি আমার অফিসের বস। কি? তাই? আগে বলবি না? আয়েশা যা, খাবারের ব্যবস্থা কর। না আন্টি, আমি আসলে এখানে আসছি একটা কথা বলতে। বলো না, কি কথা? আসলে আন্টি আমি শুনলাম রাফি সাহেবের জন্য মেয়ে দেখতে যাবেন। হ্যাঁ, আসলে বয়স তো দিন দিন বাড়ছে, এখন বিয়ে না করলে হয় নাকি? আন্টি আসলে মেয়ে দেখার দরকার নেই। কেন মা? আসলে আমরা একে অপরকে ভালোবাসি। কি বলছো? সত্যি? কই, আমাকে তো কখনো বলেনি এসব। আন্টি আমি কতবার বলেছি বাসায় কথা বলতে, আমার কথা শোনেইনি। আমাকে নাকি আপনারা মেনে নেবেন না। কে বলেছে কথা? ওকে তো আমি পরে দেখছি, কিন্তু মা আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ। তোমার বলতে গেলে অনেক ধনী, তোমার বাসা থেকে কি মানবে? আসলে তুমি সব কিছুই তো বোঝো এখন, তোমাকে আর খুলে কি বলবো। আন্টি আমার বাসায় কোনো সমস্যা নেই, আর আমার সিদ্ধান্ত আমার আব্বু আম্মু জানে। তাহলে আর কি, তোমরা যদি একে অপরকে পছন্দ করো তাহলে আমাদের তো আর আপত্তির কিছু নেই। একটা কাজ করো, তোমার আব্বু আম্মুকে বলো আমরা কথাবার্তা বলি, তারপর দিনক্ষণ ঠিক করে বিয়ের ব্যবস্থা করি। আন্টি আমি কাজীকে অলরেডি আসতে বলেছি। আপনার ছেলে আমাকে ভালোবেসে বিয়ে করতে ভয় পাচ্ছে। আমি চাই এখন আমাদের বিয়েটা হোক, তারপর আপনারা অনুষ্ঠান আয়োজন করে বিয়ের ব্যবস্থা করবেন। কিন্তু এসব কি এখনই ঠিক হবে? প্লিজ আন্টি, আমি ওকে হারাতে চাই না, প্লিজ মেনে যান। আচ্ছা ঠিক আছে, তোমরা যখন বিয়ে করবেই তখন আর নাম মেনে কি লাভ? তাহলে তুমি রেস্ট নাও। আয়েশা যা, খাবারের ব্যবস্থা কর, আমি তোর আব্বুকে বাসায় আসতে বলি। তাহলে তোমরা কথা বলো, আমি আসছি। সবাই চলে গেল। জিনিয়া মুস্কে এসে বলল, কি বিয়ে করবেন না? ম্যাম, আপনি এতগুলো মিথ্যে কথা বলতে পারলেন? যুদ্ধ আর ভালোবাসায় সবকিছুই চলে। ম্যাম, আপনি এসব ঠিক করছেন না, এসব কিন্তু ঠিক নয়। ঠিক না ভুল সেটা আমার দেখার বিষয় না। আচ্ছা আপনার রুম কোনটা? কেন? আমার হবু জামাইয়ের রুম আমি দেখবো না? কি দরকার? রুম কোনটা? রাগ করেন কেন? উপরে ডান পাশের রুমটা। চলুন দেখি একটু। জেনে উপরে আমার রুমে চলে গেল। রুমে এসে সব কিছু ভালো করে দেখতে লাগলো। কিছু মনে করবেন না, আপনার মতো এত ভালো রুম না, ছোট্ট একটা রুম। গোছালো আছে। জেনে এসে দরজাটা লাগিয়ে দিল। আমি এটা দেখে অকচকে উঠলাম। দরজা লাগাচ্ছেন কেন? কেন ভয় করছে? বাবা, ভয় কেন করবে? তাহলে আমাকে রেখে বিয়ে করতে চলে যাচ্ছিলেন, এত বড় সাহসের শাস্তি তো পেতেই হবে নাকি? শাস্তি? কি শাস্তি? জেনে আমার কাছে আসতেই নাইটির বোতাম খুলতে খুলতে বলল, কি শাস্তি পেতে চান আপনি? আমি এটা দেখে জলদি সামনে এসে জেনের হাত চেপে ধরলাম। নাইটির বোতাম লাগিয়ে দিতে দিতে বললাম, পাগল হয়ে গেছেন নাকি? কি করছেন এইসব? দেখতে পাচ্ছেন না বাসায় সবাই আছে, কি মনে করবে? চলুন বাইরে যাই। এক পা এখান থেকে নড়লে পা ভেঙে রেখে দেব। এমন করছেন কেন আপনি? তো কেমন করব আমি? আমার সব কিছু লুটে অন্য মেয়েকে বিয়ে করার স্বপ্ন, তাই না? আমি কি ইচ্ছে করে যাচ্ছিলাম নাকি? আম্মু জোর করলো তাই। আম্মুকে বলতে পারলেন না আমার কথা? আসলে কচু। আমার কাঁধে হাত রেখে যিনি আমার কাছে এসে আস্তে করে বলল, শাস্তির জন্য রেডি? মানে? পুরুষ মানুষ, এত ভয় কিসের? ম্যাম, আপনি